সো আমরা গত ক্লাসে কারেন্সি নিয়ে ডিসকাশন শুরু করেছিলাম এবং আমরা তিন প্রকারের রিস্ক আমরা আইডেন্টিফাই করেছিলাম কারেন্সিতে: ট্রানজাকশন রিস্ক, ট্রান্সলেশন রিস্ক অ্যান্ড ইকোনমিক রিস্ক। এই তিনটা রিস্ক আমরা আইডেন্টিফাই করেছিলাম কারেন্সিতে থাকে। তার মধ্যে সব থেকে কমন হচ্ছে ট্রানজাকশন রিস্কটা আর কি, যে আজকে থেকে যখন মালটা ইম্পোর্ট করব বা এক্সপোর্ট করব, গুডস নেব বা সার্ভিস নেব বা সার্ভিস দেব, আগামী পিরিয়ড পর্যন্ত যে রিস্কটা কারেন্সি রিস্ক, এটাকে আমরা বলি ট্রানজাকশন রিস্ক। এবং যদি আমার আগামীতে ফরেন কারেন্সি লাগে, যদি মাল ইম্পোর্ট করবো ফরেন কারেন্সি লাগবে, যদি আমার কারেন্সি ডিভ্যালু করে আমার কাছ থেকে লোকাল কারেন্সি বেশি যাবে। আর যদি এক্সপোর্ট করে থাকি, যদি আমার কারেন্সি অ্যাপ্রিসিয়েট করে, তাহলে ইন কেস আমি কম লোকাল কারেন্সি পাবো। এই দুটোই হচ্ছে আপনার ট্রানজাকশন রিস্ক। আর ট্রান্সলেশন রিস্ক আমরা ইকোনমিক্স আলাপ করেছিলাম। So, আমরা এখন যেটা ডিসকাস করব, সো এই গত ক্লাসে যে ডিসকাশনটা করেছিলাম, এখানে কি কারো কোনো ডাউট আছে, প্রশ্ন আছে অন দি টাইপস অফ রিস্ক, ট্রানজাকশন, ট্রান্সলেশন, ইকোনমিক? আর ইউ ওকে উইথ দিস, দ্য প্রিভিয়াস ক্লাস? স্যার, এই ট্রানজাকশন এবং ইকোনমিক এবং ট্রান্সলেশন এ দিয়ে তো কোনো সময় ম্যাথ আসে না, শুধু থিওরি আসে, তাই না স্যার? থিওরি 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 থিওরি, এর ওকে ম্যাথস স্যার। নেই। থিওরি ঠিক থিওরি। আছে, ওকে স্যার, আমরা এটা মোটামুটি ক্লিয়ার আর কি স্যার। ওকে, থ্যাংক বাকিরা ঠিক আছেন তোরা, আপনারা সবাই? ইউ ওকে গাইস? ঠিক আছে এটা? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এখন আমরা একটা ডিসকাশনে যাব, সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম একটু আগে দ্যাট রিস্ক, কারেন্সিতে রিস্ক আছে। তা স্বভাবতই যেহেতু রিস্ক আছে, আমাদের হেজিং এর একটা প্রশ্ন উঠতে পারে যে রিস্কটা কভার করার জন্য আমি হেজিং করব বা করব কিনা। তো আমরা হেজিং করার আগে কয়েকটা ইস্যুস আমাকে মাথায় রাখতে হবে বিফোর আই হেজ। দি ফার্স্ট ওয়ান ইজ দি কস্ট অফ হেজিং। সো এটা আমার মাথায় অলওয়েজ রাখতে হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই কস্টটা কিভাবে আসে আমি যখন হেজিং করি আর কি আপনার। সো ধরুন আজকের রেট হচ্ছে 120 টাকা। আজকের রেট 120 টাকা, ঠিক আছে? আর আপনার, আমি যখন ব্যাংকের কাছে কোট নিলাম যে 3 মাস পরে আমি একটা মাল ইম্পোর্ট করব, আমার ডলার লাগবে। সো আমাকে কি রেটে আপনি ডলার আমাকে সেল করবেন? আমি কিনবো ডলার ওর কাছ থেকে, ও আমাকে সেল করবে। কি রেটে সেল করবেন? তো ব্যাংক বললো যে আজকে রেট হচ্ছে 120 টাকা, আর 3 মাস পরে যদি আপনি নেন আমার কাছ থেকে ডলার, আপনার জন্য খরচ করবে 125 টাকা। ওকে, সো আলটিমেটলি 5 টাকা বেশি দিতে হচ্ছে 3 মাস পরের জন্য। এখন আমি যদি হিসাব করি যে 5 টাকা 3 মাসে কত পার্সেন্ট আসে, ইজ 5 / 125 × 12/3। আর 3 মাসের জন্য যদি এত হয়, 12 মাসের জন্য কত হবে, রাইট? সো দিস কামস টু 16.7%। এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছেন? অ্যানুয়াল রেট, ইজ ইট ক্লিয়ার? স্যার, ইজ ইট আমি এটা ক্লিয়ার? একটু আমি একটু মিস করছি স্যার, আবার যদি একটু বলতেন। শিওর রাইসেল, ওকে। সো যেটা বললাম রাইসুল, দ্যাট আমি 3 মাস পরে মাল ইম্পোর্ট করব। সো ব্যাংকের কাছে গেলাম, ব্যাংক বললো যে আজকে রেট হচ্ছে 120 টাকা, আপনি যদি ডলার আজকে কিনেন 120 টাকা, আর 3 মাস পরে যদি কিনেন তাহলে আপনার রেট পড়বে 125 টাকা। ওকে, সো 5 টাকা বেশি চাইছে ব্যাংক আমার কাছ থেকে। আমি তখন হিসাব করলাম, আচ্ছা ঠিক আছে, এই যে 5 টাকা বাড়ছে 120 টাকার উপরে, এটা পার্সেন্টেজ কত আসে, রাইট? দ্যাট ইজ 5 / 120 ইন্টু, এটা হচ্ছে 3 মাসের জন্য, তাহলে 12 মাসে কত হবে? 12/3 হবে, রাইট? ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস। ইফেক্টিভ কস্ট, ইফেক্টিভ কস্টটা সবাই ক্লিয়ার? ইউজটা কি হবে এটা পরে বলছি। Yes, sir. Yes, sir. সো এই যে 16.7 আসলো ইফেক্টিভ কস্ট, তখন আমি চিন্তা করবো, আচ্ছা এই যে 3 মাসের মধ্যে কি আমার এরকম ডিভ্যালুয়েশন হবে? আমাকে এই মাথায় এটাকে রাখতে হবে। সো আমি দেখলাম যে না, ইন দি পাস্ট আমার কারেন্সি মোটামুটি স্টেবল ছিল। হ্যাঁ,
খুব একটা ডিফারেন্স হয়নি। বা আমি এটাও দেখতে পারি যে হ্যাঁ একটু আনস্টেবল আছে, কিন্তু 16% কি ডিভ্যালুয়েশন হবে? মনে হয় হবে না, রাইট? সো এখানে যেহেতু কস্টটা একটু হাই, এই কারণে আমি জিনিসটাকে চিন্তা করলাম। বাট যদি ব্যাংকের কাছে যদি কোডটা একটু কমিয়ে দেয়, সে যদি বলে 3 মাস করে নিলে আপনার পড়বে 120 টাকা 50 পয়সা, 120 টাকার জায়গায়, তাহলে এফেক্টিভ কস্ট আসছে 1.7%, উইচ ইজ ভেরি স্মল কস্ট কিন্তু। So এখানে কিন্তু হয়তো আমি হেজিংটা করবো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার নাও এভরিবডি? দ্য কস্ট অফ হেজিং ব্যাপারটা, ইফ দ্য কস্ট ইজ সিগনিফিকেন্ট এন্ড ইফ মাই কারেন্সি ইজ স্টেবল, আমি তখন কিন্তু হেজিং করবো না। কারেক্ট? ইজ ইট ক্লিয়ার নট ক্লিয়ার? স্যার একটু আবার বলবেন স্যার Yes, sir. এটা Yes, sir. হ্যাঁ শিওর পার্থ। পার্থ, স্যার প্রথমে যেটা স্যার বলেছিলাম আপনাকে পার্থ, that আমাকে ব্যাংক কোড করলো 125 টাকা। ওকে, তাহলে জি আমার স্যার কস্টটা কত আসছে? 16.7 আসছে না? জি, মানে 105 ডিভাইডেড 120 ইন্টু 12/3। কারেক্ট, 12/3। অ্যানুয়াল কস্ট 12/3। আসছে, হ্যাঁ কারেক্ট, অ্যানুয়াল কস্ট আসছে প্রায় 17%, তাই না? প্রায় 17%। এখন আপনি এই 17% কস্ট যখন দেখবেন, আপনি তো কম্পেয়ার করবেন যে আচ্ছা, আমি যদি আজকে হেজিং না করি, আমার কারেন্সি কতটুকু ডিভ্যালু হতে পারে, তাই না পার্থ? জি স্যার, জি স্যার। তো আমি তো মনে করি যে না, 17% ডিভ্যালুয়েশন ইজ টু হাই। আমার তো ইন দ্য পাস্ট আমার কারেন্সি এরকম ডিভ্যালু করেনি তো। হ্যাঁ, 3-4% ডিভ্যালু করেছে, এর বেশি তো হয়নি তো। তবে কেন এই কস্টে আমি হেজিংটা করবো? ক্লিয়ার? জি স্যার। বাট যদি আপনাকে ব্যাংক কোট করতো যে না, আপনি এক এক 3 মাস পরে নিলে আপনার পড়বে 120 টাকা 50 পয়সা, তাহলে এফেক্টিভ কস্ট কত আসছে? 1.7। তাহলে কি আপনি হেজিং এর কথা চিন্তা করবেন? জি স্যার, করবো স্যার। করবেন। পার্থ, কি মনে হয় আপনার? না স্যার, পারবো না স্যার। হেজিং হেজিং করবেন না? লো কস্ট যদি হয়, কস্ট তো কমে গেছে পার্থ। পার্থ, কস্ট কস্টটা এখন তো আসছে, যদি ব্যাংক কোট করে আপনাকে 120 টাকা 50 পয়সা, আপনার অ্যানুয়াল কস্ট আসছে 1.7%। এই এই সিচুয়েশনে কি আপনি হেজিং এর কথা চিন্তা করবেন কি করবেন না এখন? আগে ছিল 17%, এটা না, স্যার এটা হচ্ছে এখন। করবো স্যার। হ্যাঁ, চান্স নেবো স্যার একটা। যার মানে কি, বিকজ দ্য কস্ট ইজ লো, কারেক্ট? এক্স্যাক্টলি রিস্কটা এক্স্যাক্টলি স্যার। রিস্কটা মিনিমাইজ করে নিশ্চিন্তে থাকার জন্য স্যার, রাইট, হেজিং করে নিশ্চিত করে যে মিনিমাইজ করার জন্য রিস্কটা আমি এই হেজিংটা করবো। পার্থ, ক্লিয়ার না? পার্থ, জি স্যার, জি স্যার। ওকে গুড। তাহলে এটা গেল কস্ট অফ হেজিং, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট ডিসকাশন। যে যদি হেজিং কস্টটা বেশি হয়, আর স্পেশালি বেশি হয়, দেখবো একটা যে কস্টটা দেখবো, প্লাস দেখবো যে আমার কারেন্সিটা স্টেবল কি স্টেবল না আর কি, রাইট? আমি যদি দেখি ইন দ্য পাস্ট যে এভরি ইয়ার 1-2% ডিভ্যালু করেছে, তাহলে তো আমি 17% আমি তো হেজিং করবো না, তাই না? আর 1-2% ডিভ্যালু করলে তাহলে 2% কস্ট অফ ডিভ্যালুয়েশন আমি হেজিং করবো আর ক্লিয়ার, এটা হচ্ছে কস্ট অফ হেজিং। নেক্সট হচ্ছে এক্সপোজার। নেক্সট হচ্ছে এক্সপোজার। এক্সপোজারের কয়েকটা পার্ট আছে, এক্সপোজারের কয়েকটা পার্ট আছে। দ্য ফার্স্ট পার্ট ইজ যে আমার যে ট্রানজাকশনটা করবো হেজিং এর জন্য, এটা কি ছোট নাকি ইজ ইট সিগনিফিকেন্ট অর ইনসিগনিফিকেন্ট, আমি ওটাকে দেখতে হবে। সিগনিফিকেন্ট অর ইনসিগনিফিকেন্ট আমি কিভাবে বুঝবো? একটা উপায় হচ্ছে যে আমি যে ফরেন কারেন্সি ট্রানজাকশন করি, ফরেন কারেন্সি কিনি, ফরেন কারেন্সি সেল করি, আমার ট্রানজাকশন গুলো ধরেন $1 লাখ নিচে হয় না। হুম, $1 লাখ মিনিমাম ট্রানজাকশন হয় ফরেন কারেন্সিতে। এই সিচুয়েশনে যদি একটা আমাকে কিছু ফরেন কারেন্সি লাগছে, $5,000 যদি ফরেন কারেন্সি লাগে, ফর এক্সাম্পল $5,000 লাগে, তাহলে ইন দ্যাট কেস এটা কি মেটেরিয়াল? No, সাধারণত এক sir, লাখ it's ডলার material. ইজ নট মেটেরিয়াল, রাইট? সবাই রিয়াল এগ্রি? কারণ 1 লাখ যদি ট্রানজাকশন করে থাকে সাধারণত, 5,000 যদি আমার ফরেন কারেন্সি ট্রানজাকশন হয়, ইজ অনলি 5%। 5% ইজ নট মেটেরিয়াল অ্যাকচুয়ালি, রাইট? এই সিচুয়েশনে হয়তো আমি হেজিংটা করবো না, বিকজ রিস্কটা অনেক কম আমার, কিন্তু ভেরি স্মল রিস্ক। বাট যদি আমি দেখি যে না, আমার নর্মাল ট্রানজাকশন হচ্ছে $20,000, 10-20 হাজার ডলার, সেখানে $5,000 যদি হয়, এটা তো মেটেরিয়াল তো আপনার তো,
কারেক্ট, তখন আমি হেজিংটা হয়তো করব। নাম্বার টু, দি হেজ পিরিয়ড। সো আমি আজকে 25 তারিখে আছি, আমি 5 দিন পরে মালটা ইম্পোর্ট করব বা পেমেন্টটা করব। এই সিচুয়েশনে হয়তো আমি হেজিংটা করব না, বিকজ দ্য পিরিয়ড ইজ টু শর্ট। বাট যদি পিরিয়ডটা 1 মাসের বেশি হয়, 2 মাস 3 মাস যদি হয়ে থাকে, তাহলে সাধারণত আমরা হেজিংটা করে থাকি। 3 নম্বর হচ্ছে যে দ্য অ্যান্টিসিপেটেড ভলাটিলিটি অফ এক্সচেঞ্জ রেট, অর্থাৎ আগামীতে আমি কি মনে করি আমার যে কারেন্সিটা আছে এটা ফরেন কারেন্সির এগেনস্টে কিভাবে ওঠানামা করবে। আমি যদি মনে করি যে না, মোটামুটি পাস্ট স্টেবল ছিল, ফিউচারও স্টেবল থাকবে, ইন দ্যাট কেস আমি হয়তো হেজিংটা করবো না। আর যদি মনে করি যে না, এটা খুব ওঠানামা করবে আগামীতে, তাহলে হয়তো আমি হেজিংটা করবো। সো এক্সপোজার 3টা পয়েন্ট আমরা দেখলাম, একটা হচ্ছে যে সাইজ অফ দ্য ট্রানজাকশন, একটা হচ্ছে দ্য পিরিয়ড অফ হেজিং, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ দি volatility during the hedge period. Is it clear? Is it clear? কোনো পয়েন্ট কারো কনফিউশন আছে? না স্যার, প্লিজ স্যার। ওকে। 3 নম্বর হচ্ছে ভেরি সিম্পল, অ্যাটিটিউড টু রিস্ক। এই কথাটা আমরা অনেকবার ইউজ করেছি যখন আমরা হেজিং এর অঙ্ক করেছিলাম। আমরা বলেছিলাম যে এটাই প্যারামাউন্ট ফর টু ডিসাইড টু হেজ আর নট টু হেজ। সো যদি আমি রিস্ক অ্যাভার্স হয়ে থাকি, সাধারণত আমি হেজিং করব। যদি রিস্ক টেকার যদি হয়ে থাকি, তাহলে এদেরকে হয়তো আমি হেজিংটা করব না। আমি বলবো যে কস্টটা যাচ্ছে, আমি আমি হেজিং করবো না। লাস্ট হচ্ছে পোর্টফোলিও এফেক্ট। পোর্টফোলিও এফেক্ট মানে হচ্ছে যে আমি যদি কয়েকটা দেশের সাথে ট্রানজাকশন করে থাকি, অনেকগুলো দেশের সাথে, ডলারে করি, ইউরোতে করি, পাউন্ডে করি, অস্ট্রেলিয়ান ডলারে করি, সুইস ফ্র্যাঙ্কে করি, ইয়েনে করি, অনেকগুলো কারেন্সিতে আমি হয়তো ট্রেডিং করি। তো এখন যত বেশি দেশের সাথে আমি ট্রেডিং করে, কান্ট্রিজের সাথে ট্রেডিং করি, তত বেশি কিন্তু আপনার একটাতে গেইন হলে একটা লস হওয়ার সম্ভাবনাটা বেশি। সো একটা গেইন জায়গায় গেইন হলে একটা হলে লস হয়ে যাবে। ইট মিনস দ্যাট যদি আমি অনেক দেশের সাথে আমি ট্রেডিং করে থাকি, আমি হয়তো হেজিংটা করব না। ওকে, Okay, sir. নো প্রবলেম। একটা মিনিট। ওকে, সো এখানে যদি অনেকগুলো দেশের সাথে আমি যদি ট্রেডিং করে থাকি বিভিন্ন কারেন্সিতে, তাহলে হয়তো আমি হেজিং করবো না, কারণ আমি মনে করি একটাতে গেইন হলে একটাতে অবশ্যই লস হবে। ক্লিয়ার? ইজ ইট ওকে এভরিবডি? 4টা পয়েন্ট। Okay, sir. Clear, sir. ওকে, গুড। এছাড়া সরি, এছাড়া আরো কয়েকটা হেজিং স্যার ইস্যুস আছে যেটা। আর হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার, আমি যদি বলেন দেখি। ডিফারেন্ট কান্ট্রির সাথে ট্রানজাকশন করি, যদি সেম ডলারে সেম মুদ্রায় করি, তাহলে তো হেজিং করতে হবে না? না, আর আমি সেম মুদ্রা, আমি সেম মুদ্রা না, সেম মুদ্রা না, সেম মুদ্রা না আমি বিপুল, বিভিন্ন মুদ্রা হতে হবে, রাইট? সেম মুদ্রা যদি same- যদি শুধু ডলার যদি হয়ে থাকে, তো ডলারে কিন্তু ডলার সেম তো হয় মুদ্রা তো স্ট্রেংথেন। হয় না স্যার। হ্যাঁ, স্যার সেই মুদ্রা, স্যার সেই মুদ্রা তো কখনো মানে এক্সচেঞ্জ হয় না, তাই না? না না, যেটা বিপুল হবে হয় বলছে, না কেন? না ওয়েট 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 বিপুল, ওয়েট 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 ওয়েট। সো সেম মুদ্রা তো কখনো এক্সচেঞ্জ হয় না। পার্থ 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 পার্থ, বিপুল যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে, ধরেন জি আমি জি স্যার। ডলারে ট্রেডিং করি অনেকগুলো দেশের সাথে, ঠিক আছে না? কারণ ডলার তো ইন্টারন্যাশনাল কারেন্সি, তাই না? সবাই তো ডলার অ্যাকসেপ্ট করে, ঠিক আছে জি পার্থ? স্যার। তো যদি জি স্যার। ডলারে করে থাকে শুধু, তাহলে মেনি কান্ট্রিজ করলেও তো একই ইস্যু, ডলার স্ট্রং হবে বা উইক হবে, ইস্যু ওটা না। যদি আমি ডলারও করে থাকি, পাউন্ডও করে থাকি, তারপরে সুইস ফ্র্যাঙ্কে করে থাকি, ইয়েনে করে থাকি, বিভিন্ন কারেন্সি যদি করে থাকি, ক্লিয়ার?
তাহলে হয়তো একটা জি কারেন্সি স্ট্রং হলো, একটা কারেন্সি উইক হলো আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি কি স্যার, যখন আমরা তো এক্সচেঞ্জ করব, ফরেন কারেন্সি আমার এক্সচেঞ্জ করব, তাহলে আমি যদি একই কারেন্সি দিয়ে অন্য কান্ট্রির সাথে যদি এক্সচেঞ্জ করি, সেম কারেন্সি দিয়ে, এটা কি স্যার এক্সচেঞ্জ হবে? অল ডিপেন্ডস। পার্থ, আপনি যখন কোনো একটা দেশের সাথে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করবেন, রাইট, জি স্যার। ইন্টারন্যাশনাল ট্রানজাকশন যখন করবেন, তখন ওর সাথে আপনাকে একটা বোঝাপড়াতে আসতে হবে না, যে আমরা কোন কারেন্সিতে ট্রেডিংটা, ইন্টারন্যাশনাল কারেন্সি ইউজ করব নাকি? আসবে না। পার্থ? জি স্যার। জি জি জি। বলে যে ভাই আমরা ডলার করব নাকি আমরা ইয়েনে করবো, লাইক জাপানের সাথে যদি আপনি করে থাকেন, ও কি ডলার অ্যাকসেপ্ট করবে আপনার সাথে? না। ও তো ইয়েন বলবে ভাই, তাই না? জি আচ্ছা, যদি আপনি ইউকের সাথে, যদি আপনি যদি ট্রানজাকশন করে থাকেন, আপনি যদি বলেন ডলারে করতে চাই, সে বলবে কেন ডলার কেন হবে, আপনি ডলার পাউন্ডে করেন এর সাথে। ক্লিয়ার? জি স্যার, এটা ঠিক আছে। এই কারণেই শুধুমাত্র যদি ডলার থাকতো, তাহলে তো এই পোর্টফোলিও এফেক্ট থাকবে না তো। রাইট রাইট, এইটাই আমি শুনতে চাচ্ছি স্যার, এটাই। এটাই বিপুল বলার চেষ্টা করছিল। বিপুল, আই ওকে দে? জি জি। বিপুল, আপনি আছেন? আছি বিপুল স্যার, ভাই, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। থ্যাংক ইউ। ওকে, আমরা এখন যাব আরো কয়েকটা টেকনিক্স নিয়ে আমরা আলাপ করবো। এটা হচ্ছে যে, একটা হচ্ছে ইনভয়েস ইন হোম কারেন্সি। ইনভয়েস ইন হোম কারেন্সি মানে হচ্ছে, যে ধরেন আজকে বাংলাদেশের কেস যদি ধরে থাকি, বাংলাদেশ ইউকে থেকে ইম্পোর্ট করবে বা ইউএসএ থেকে ইম্পোর্ট করবে। সো এখন যদি বাংলাদেশের ইম্পোর্টার বলে যে ভাই আপনি আমাকে টাকাতে ইনভয়েস করেন, হ্যাঁ, টাকাতে ইনভয়েস করেন, ইন দ্যাট কেস এটা তো হবে না, তাই না? বিকজ এক্সপোর্টার বলবে যে ভাই আমি টাকা তো কুইক কারেন্সি, আমি টাকা নিয়ে করবো কি আমি? বাট যদি টাকাতে করতে পারতাম, আমার তো আর কোনো হেজিং করা লাগতো না, লাগতো? না স্যার। লাগতো না। একইভাবে এক্সপোর্ট করলাম কোন একটা দেশে এবং বললাম যে ভাই আমি আপনাকে ইনভয়েস করব ইন টাকা। তো যদি টাকাতে ইনভয়েস করে থাকি, আমাদের কোনো হেজিং করা লাগে না, বাট এটা হবে না, রাইট? উই অল নো দ্যাট, বিকজ টাকা ইজ নট এ ইন্টারন্যাশনাল কারেন্সি। বাট আমরা যদি একটু ইউকের এক্সাম্পল ধরি, একটু আগে যেটা বলেছিলাম, যে একটা ইউকে এক্সপোর্টার বা ইম্পোর্টার ইউএস এর সাথে ইম্পোর্ট করছে, ও বললো যে ভাই ইম্পোর্ট করলে আপনি আমাকে পাউন্ডে ইনভয়েস করবেন, আমি আপনাকে ডলারে দেবো না, বা আমি এক্সপোর্ট করছি, আমি আপনাকে পাউন্ডে ইনভয়েস করবো। তাহলে কিন্তু তার জন্য ইউকে ইম্পোর্টার এক্সপোর্টারের জন্য কোনো কারেন্সি রিস্ক থাকছে না। ক্লিয়ার? ক্লিয়ার নট ক্লিয়ার? ক্লিয়ার অর নট ক্লিয়ার গাইস? নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার আরেকবার একটু বলেন। শিওর। কি বললেন আরেকবার কথাটা? স্যার মোস্তফা কামাল। মুস্তাফা কামাল, ওকে, আপনার নামটা আসেনি যদি দেখছিলাম। মুস্তাফা সাহেব, আপনি একজন ইউকের ইম্পোর্টার, ঠিক আছে? আর আমি হচ্ছে ইউএস এর এক্সপোর্টার, মাসুদ খান ইউএস এর এক্সপোর্টার, আপনি ইউকের ইম্পোর্টার। আপনি মাল ইম্পোর্ট করবেন আমার কাছ থেকে, আমার কারেন্সি হচ্ছে ডলার। এখন আপনি আমাকে বললেন যে দেখেন মাসুদ খান সাহেব, আপনি যখন মালটা আমাকে এক্সপোর্ট করবেন, আপনি আমাকে ডলারে ইনভয়েস করবেন না, আপনি আমাকে পাউন্ডে ইনভয়েস করবেন। মোস্তফা কামাল সাহেব, আপনি আমাকে এটা কথাটা বলছেন, ঠিক আছে? জি ক্লিয়ার? ক্লিয়ার নট ক্লিয়ার মোস্তফা সাহেব? জি ক্লিয়ার। তো এটা যদি হয়ে থাকে, আপনি যে ইনভয়েসটা করেছে আমাকে পাউন্ডে, আমি আপনাকে পাউন্ডে ইনভয়েস করলাম, তাহলে তো পেমেন্টটা আপনি পাবেন পাউন্ডে, তাই না? জি। তা আপনার কি তাহলে কোনো কারেন্সি রিস্ক আছে আর? না। নাই, এটাই বলছি। জি ঠিক হোম আছে। কারেন্সি করা যায় একইভাবে। ইউকে এক্সপোর্টার, আপনি এক্সপোর্ট করছেন আমাকে, আপনি ইউকে এক্সপোর্টার, আমি ইম্পোর্টার মাসুদ খান। আপনি আমাকে বললেন যে ভাই আমি কিন্তু আপনাকে ইনভয়েস করব আমার হোম কারেন্সিতে, পাউন্ডে ইনভয়েস করব, আমি আপনাকে ডলার ইনভয়েস করবো না। ক্লিয়ার? জি আমি রাজি হয়ে গেলাম। একই ইস্যু, তাহলে ইন দ্যাট কেস আমার কোনো হেজিং করা লাগবে না। ক্লিয়ার? জি তবে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ইন বোথ কেসেস যে কাউন্টার পার্টি যে আছে, অর্থাৎ ইউএস এর এক্সপোর্টার বা ইম্পোর্টার,
তার হয়তো হেজিং করতে হতে হবে, কারণ সে তো এক্সপোজ তো, তাই না? যেহেতু কারেন্সি, তার ফরেন কারেন্সি হচ্ছে পাউন্ড, তাকে হয়তো ইনভয়েসটা করতে হবে। বাট যে ইউকে যে লোকটা আছে সে হয়তো সে হেজিং করবে না আর কি। বাট ইউএসএ যে লোকটা আছে তাকে হেজিংটা হয়তো করতে হবে রিস্কটা কভার করার জন্য। ক্লিয়ার? ঠিক আছে। জি ক্লিয়ার। ওকে, এরপর আসছে ম্যাচিং রিসিটস এন্ড পেমেন্টস। ম্যাচিং রিসিটস এন্ড পেমেন্ট, এটা কি জিনিস একটু আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। সো ম্যাচিং রিসিটস পেমেন্টের অনেকটা এইরকম জিনিসটা, যে জাস্ট স্লাইডে এখানে দেখাচ্ছে আমাদেরকে। ধর আমি বিভিন্ন দেশের সাথে ইউএস ডলারে ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকি। হুম, অনেকগুলো দেশের সাথে ইউএস ডলারে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকি। তো আমি যেটা করব, ধর আমি একটা ফোরকাস্ট করবো আগামীতে ইউএস ডলারে ইম্পোর্ট এক্সপোর্ট ফোরকাস্ট কত হবে, এটা আমি করব। সো আমি করলাম যে জানুয়ারি মাসে কিছু ডলার পাবো, কিছু পেমেন্ট করব, ফেব্রুয়ারি মাসে কিছু পাবো, কিছু পেমেন্ট করবো, এইভাবে আমি একটা ফোরকাস্ট করলাম ফর দি 6 মান্থস আর 9 মান্থস আর 12 মান্থস ফোরকাস্ট করে একটা প্রত্যেক মাসের জন্য একটা নেট পজিশন বার করলাম, যে এই মাসে সারপ্লাস থাকবে, এই মাসে ডেফিসিট থাকবে। এই পার্টটা ক্লিয়ার সবার? ফার্স্ট পার্ট সবার ক্লিয়ার? ঠিক আছে। স্যার এখানে আমার যে এলসি বা ইম্পোর্ট বা এক্সপোর্টের ক্ষেত্রে যে আমার কোনো পার্টি থেকে পাবো কোনো পার্টিকে দিব, এই যে প্লাস মাইনাস করবো আর কি। যাতে আমার এখন আমি মার্চে আসি, এপ্রিল মাসে আমি কোনো পার্টি থেকে 5,000 1 লাখ ডলার পাবো, কাউকে 1.5 লাখ ডলার দিব, তাহলে আমার দিতে হবে 50,000 এক্সেস দিতে হবে। আবার এপ্রিলে হয়তো বা আমার মেতে আমি 2 লাখ ডলার পাবো, 1 লাখ ডলার দিতে হবে, তার 1 লাখটা আমার কাছে রিজার্ভ থাকবে। এটাই তো স্যার ইস্যুটা বলছেন। হ্যাঁ, যেটা বলছিলাম বিপুল, দ্যাট প্রত্যেক মাসের জন্য আমি ফোরকাস্ট করছি যে আমি কত ডলার পাবো আর কত ডলার পেমেন্ট করবো। ঠিক আছে, জি 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 স্যার। সবগুলো ট্রানজাকশন, ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন, কিন্তু ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন। সো করে আমি একটা নেট পজিশন বার করলাম। সো নেট পজিশনটা বার করলে আমার সুবিধাটা যেটা হবে, যে আমি এখন হেজিং যদি করি, আমি জানুয়ারি যদি উদাহরণটা ধরি, যে জানুয়ারিতে 3টা ট্রানজাকশন আছে রিসিভ, 3টা ট্রানজাকশন আছে পেমেন্ট, রাইট? আমি এই 6টাকে আলাদা করে হেজিং করব না। ঠিক আছে, আমি কি করব, এই নেট পজিশনটা শুধু হেজিং করবো, যে আমি ডলার পাবো, ডলারটাকে সেল করবো আগামী। কথা কি বুঝতে পেরেছেন? ম্যাচিং রিসিভ পেমেন্ট সকল সবাই? স্যার এক্ষেত্রে কি স্যার ধরুন প্রথম যে রিসিপ্টের ক্ষেত্রে আমি এবিসিডি 3টা পার্টি থেকে আমি রিসিভ করবো, তার ফ্যামিলি ক্ষেত্রে আমার ইএফ জি থেকে রিসিভ করব, পেমেন্ট করব। তো এক্ষেত্রে তিনটার ধরুন কোনোটা 1 লাখ, কোনোটা 1.5 লাখ, এভাবে ম্যাচিং করে দেখলাম যে আমার 50,000 টাকা কম হচ্ছে, শর্টিং হচ্ছে। এই শর্ট 50,000 টাকা হচ্ছে কোনো একটা পার্টিকে, কোনো একটা পার্টিকে করবো। না না, এখানে শর্ট হচ্ছে, এই যে এখানে শর্ট হচ্ছে, ডলার এখানে শর্ট হচ্ছে, রাইট? এই যে মাইনাস, মাইনাস পেমেন্টটা বেশি। ঠিক আছে। স্যার এক্ষেত্রে কোনো একটা পার্টিকে, যেমন ব্যালেন্সিং ফিগারের যে পার্টি থাকে ওই পার্টিকে ফিগারটা হেজিং করব। না না আবার না তিনটা না না পার্টি তো না 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 বিপুল, আমরা এটা বার করার পরে আমি যখন হেজিং করব, হেজিং কার সাথে করবো আমি? মানে আমি যে ব্যাংকের ডলার সাথে। লাগবে, এক্স্যাক্টলি, তখন ডলার কি গিয়ে বলবো যে ভাই মার্চ মাসে আমার এত ডলার লাগবে। ক্লিয়ার? দ্যাটস জি ইট। স্যার। আর জানুয়ারি মাসে আমি আপনাকে এত ডলার সেল করব, ফেব্রুয়ারি মাসে আমি আপনাকে এত ডলার সেল করব, এপ্রিল মাসে এত ডলার সেল করব, মে মাসে ডলার কিনবো, জুনে ডলার কিনবো, জুলাইতে সেল করব, অগস্টে সেল করবো। নেট পজিশনটা ক্লিয়ার? নেট পজিশনটা, নট অল। ওটা না করলে কি করতাম, প্রত্যেকটা যেন আমি করতাম না, সবগুলো করতাম তো নাকি? তো এখানে কস্ট জি কোনটাতে স্যার। বেশি হতো, এটাতে বেশি হতো নাকি এটাতে বেশি হতো? সবগুলো করলে বেশি হতো, তাই না? হ্যালো, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। বাকিরা, বাকিরা ক্লিয়ার নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে গুড, ওকে গুড। সো এটা হচ্ছে ম্যাচিং রিসিটস এন্ড পেমেন্টস, ওকে। আরেকটা হচ্ছে ম্যাচিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। ম্যাচিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, এটা হচ্ছে নেক্সট একটা আর কি আপনার, ম্যাচিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। এই ম্যাচিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, এটা ঠিক আছে, আমরা এখন ডিসকাস করবো ওটা, ম্যাচিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস।
সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যাচিং অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস? আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরেন একজন ইউকে ইনভেস্টর আছে, ও ইনভেস্ট করবে ইউএসএ তে। ওকে, সো ইউএসএ ইনভেস্ট করবে। এখন তার ইনভেস্টমেন্ট লাগছে $1.2 মিলিয়ন ইনভেস্টমেন্ট তার করা লাগবে, যেটা সমপরিমাণ আজকে পাউন্ডে আসছে £1 মিলিয়ন। এক্সচেঞ্জ রেট হচ্ছে 1.2 হচ্ছে এক্সচেঞ্জ রেট। আর সেই হিসাবে আমার £1 মিলিয়ন আমাকে আজকে লাগবে টু ইনভেস্ট ইন ইউএসএ। আজকে রেট 1.2। ধরেন আমি £1 মিলিয়নটা ইউকেতে বন্ড দিয়ে রেজ করলাম, বন্ড ইস্যু করলাম, বন্ড ইস্যু করে পাউন্ডটা রেজ করলাম। ওকে, বাট আমি যখন রেজ করলাম 3-4 মাস টাইম লেগে গেল। বাই দিস টাইম the dollar has become stronger compared to the pound. আগে ছিল $1.2 টু দ্য পাউন্ড, এখন হয়ে গেল $1.1 টু দি পাউন্ড। এই সিচুয়েশনে আমি যখন £1 মিলিয়ন রেজ করব, আমি কত ডলার পাবো? $1.1 মিলিয়ন পাবো, তাই না? আগে পাচ্ছিলাম 1.2, এখন হচ্ছে 1.1। তাহলে এই যে শর্টফল একটা হচ্ছে না একটা আপনার, এই শর্টফলটা হচ্ছে বিকজ অফ ট্রানজাকশন রিস্ক। এই রিস্কের জন্য আমার শর্টফলটা হচ্ছে, এটা ট্রানজাকশন রিস্ক। সো আমার আবার এক্সট্রা বন্ড ইস্যু করে বাকি টাকাটাই পুষিয়ে দিতে হবে। আচ্ছা, এখন বুঝলাম, ইনভেস্ট করলাম, পুষিয়ে দিয়ে করলাম $1.2 মিলিয়ন ইনভেস্টমেন্ট। এরপরে যেটা হচ্ছে যে আমি বছরের শেষে ধরেন, আমার তো ওই দেশে ইনভেস্ট করলাম ইউএসএ তে, ওখানে ডলারে টাকা পাচ্ছি, ডলারে খরচ করছি। বছরের শেষে আমি একটা ডলার থাকছে আমার পকেটে, ক্যাশ ফ্লো আসছে একটা। আমি এখন ওই ডলারটা আমার দেশে নিয়ে আসবো, কারণ আমার তো বন্ড একটা রিপেমেন্ট করতে হবে, একটা ইন্টারেস্ট দিতে হবে, রিপেমেন্ট করতে হবে। আমি যখন আবার ওই ডলারটা আমার দেশে নিয়ে আসছি, এখানে আবার পাউন্ড স্ট্রং হয়ে গেল, ডলার উইক হয়ে গেল। ডলার উইক হয়ে গেলে আমি কম পাউন্ড পাচ্ছি। So আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন বোথ কেসেস দের ইজ এ ট্রানজাকশন রিস্ক। ইনভেস্ট করার সময় ট্রানজাকশন রিস্ক, আর when I repatriate my funds from there, তখন একটা ট্রানজাকশন রিস্ক। এই পথটা কি সবাই ক্লিয়ার? স্যার এখানে যেটা বুঝতে পারলাম স্যার, যে আমি যখন ইনভেস্টমেন্ট ডিসিশন নিলাম তখন আমি আমার 1 মিলিয়ন পাউন্ড দিয়ে আমি 1.2 মিলিয়ন US ডলার পাবো। না পিপুল, সেটা না। ফার্স্ট অফ অল আমি যেটা বললাম যে আমাকে ইউএসএ তে ইনভেস্ট করতে হবে পিপুল, ঠিক আছে? আমি ইউকে ইনভেস্টার, জি আমার স্যার। লাগছে $1.2 মিলিয়ন, ঠিক আছে, ইনভেস্ট করার জন্য। জি স্যার। যেটা আজকের এক্সচেঞ্জ রেটে আসছে £1 মিলিয়ন, ঠিক আছে? ওকে, ইজ ইট ওকে? এখন এই £1 মিলিয়ন লাগবে না আপনাকে। £1 মিলিয়ন তো একটা উপায় হচ্ছে যে ব্যাংক থেকে বড় করতে পারেন বা বন্ড ইস্যু করতে বন্ড পারেন। ইস্যু করতে পারি। আমি বন্ড ইস্যু করলাম £1 মিলিয়ন, ঠিক আছে? জি ইস্যু স্যার। করতে তো টাইম লাগে। তো আমি যে আজকে বললাম বন্ড ইস্যু করলাম, সাথে সাথে বন্ড ইস্যু হলে থেকে হয় কখনো? মিনিমাম 3-4 মাস তো টাইম লাগবে আপনার বন্ড ইস্যু করার জন্য। স্যার So, 3-4 মাস এক্ষেত্রে যদি নিজের ওন ফান্ড থাকে তখন কি কোনো কনসিডার করবে কোন ফান্ড আমার দিয়ে তো এত ইনভেস্ট? টাকা ইনভেস্ট কেউ করতে পারে না বিপুল, তাই না? সম্ভব না তো। আপনি একটা বড় ইনভেস্টমেন্ট করবেন, ক্যাশ নিয়ে কি কেউ বসে থাকে আপনার? তা তো কোনো ট্রানজাকশন রিস্ক, তবুও ট্রানজাকশন রিস্ক থাকছে আপনার। ট্রানজাকশন ট্রান্সলেশন। ট্রান্সলেশন রিস্ক থেকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বন্ড ইস্যু করে, যখনই বন্ড ইস্যু করে টাকাটা পাঠাচ্ছি, তখন আমার ডলারটা স্ট্রং হয়ে গেল, পাউন্ড উইক হয়ে গেল। যে মুহূর্তে ডলার স্ট্রং হয়ে গেল, আমি কিন্তু ওই দেশে কম ডলার পাচ্ছি, $1.1 মিলিয়ন পাচ্ছি। শর্টফল বিকজ অফ ট্রানজাকশন রিস্ক। স্যার এক্ষেত্রে আমি ওয়ান ওয়ান মিলিয়ন পাউন্ড দিয়ে 1.1 মিলিয়ন ডলার পাচ্ছি, এটাই তো স্যার? কারেক্ট, কারণ the currency has become stronger now, dollar has become stronger now. Clear? ডলার তখন ডলার স্ট্রং হয়ে গেছে, তখন আমি কম পাইলাম ডলার। কম পাইলাম এবং আলটিমেটলি আমার তো লাগছে 1.2, তাই না বিপুল? জি স্যার। কিন্তু তাহলে আমি ওয়ান বাকি। মিলিয়ন পাউন্ড 1.1 রেজ করতে পারলাম, তাহলে এই 0.1 আমাকে আরো পাঠাতে হবে না পরে? জি স্যার। এটাই বলছি। সো এটা একটা ট্রানজাকশন রিস্ক আর কি। একইভাবে যখন আমি ওখানে ব্যবসা করছি, ব্যবসা করার পরে যে টাকাটা পাচ্ছি, ওই টাকাটা আলটিমেটলি তো আমি আবার নিয়ে আসবো ইউকেতে, তাই না? জি টাকাটা স্যার। পাওয়ার পরে আবার একই সমস্যা হতে পারে যে আমার কারেন্সি যদি হোম কারেন্সি
পাউন্ড স্ট্রং হয়ে যায়, স্ট্রং স্ট্রং হয়ে হয়ে যায় যায়, তখন তাহলে আমি কম পাউন্ড পাবো, রাইট? কম্পাউন্ড পাবো। এটাই, ওকে। সো এটা বুঝতে পারছি। যে রিস্কটা আছে আর কি, দুইটা রিস্ক, একটা হচ্ছে টাকা পাঠানোর সময় আর একটা হচ্ছে টাকা আনার সময়। এই যে রিস্কটা রিসিভ আছে, করার সময়। এই রিস্কটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি মাসুদ খান ইউএস এর যে আমি ইনভেস্ট করবো, আমি আমি ইউকে ইনভেস্টর যে আছে, ওই ইউকে ইনভেস্টর ইউএস তে গিয়ে একটা ব্যাংকে বললো যে ভাই আমি আপনার কাছ থেকে বড় করতে চাই টাকা। সো ব্যাংক রাজি নাও হতে পারে, কারণ ব্যাংক বলবো যে ভাই আমি তো আপনাকে চিনি না, আপনি তো এই দেশে ব্যবসা করেন না, আপনি এই দেশে তো কোনো ক্রেডিট রেটিং নেই, আমি আপনাকে কিভাবে লোন দেবো? তখন আমি দেখাতে পারি যে না, আমি তো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, অনেকগুলো দেশে আমি অপারেট করছি, কিন্তু ইউএসএ আমি এখন পর্যন্ত আসিনি, তুমি আমার ওয়েবসাইট দেখতে পারো, আমার অন্য দেশে ক্রেডিট রিপোর্ট যেগুলো সবগুলো দেখতে পারো। সো ব্যাংক দেন মে লুক অ্যাট ইউর ক্রেডিট রিপোর্টস অ্যান্ড অ্যালাউ ইউ টু, আপনার ক্রেডিট রেকর্ডস দেখার পরে বলবে ঠিক আছে আমি আপনাকে লোন দেবো, ওকে। সো যদি আমি ইউএসএ তে গিয়ে লোন নিতে পারি, ইন দ্যাট কেস আমার যে দুটো ট্রানজাকশন রিস্ক দেখছি, এগুলো কি আর থাকবে? তখন আর থাকবে না। থাকবে না এই কারণে যে ডলারে বড় করছি, কোনো ট্রানজাকশন রিস্ক নাই, হোম কারেন্সি, ডলারটা ইনভেস্ট করে ব্যবসা করছি, যে আর্নিংটা করছি ওটা ডলারে, কাজে কোনো জায়গাতে কোনো ট্রানজাকশন রিস্ক আর থাকছে না, ওকে। সো এটা হচ্ছে the way to reduce my risk in terms of investment আর কি, by borrowing in the currency where you're operating, in the country that you're operating. Clear? তাহলে একটা জিনিস হচ্ছে আপনার assets এই যেটা এটা কি মূলত রিসিভেবল এন্ড পেয়েবল এর নিটিং? এটা মেইনলি আপনার না বড়ই না কথা, ইনভেস্টমেন্টের কথা বলছি সাইনি। না, সেটাই আর কি, যে নিটিং অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস যেটা, এটা কি অ্যাকচুয়ালি আমার যে ইনভেস্ট মানে আমি যে ইনভেস্টমেন্ট আকারে যেটা আছে অ্যাসেট, এটা এবং হচ্ছে আমার লোন মানে আমার পেয়েবল, রিসিভেবল এবং পেয়েবল এর নিটিং? না 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 বিপুল কিছু বলছেন আপনি? স্যার, এটা তো পেবল রিসিভ বলছে না, এটা তো জাস্ট আমার ব্যাংকের সাথে ট্রানজাকশনটা ইস্যুটা। না, না না, সেটা তো ব্যাংকের সাথে ট্রানজাকশন ঠিকই আছে, কিন্তু মানে একদম ফাইনালি যেটা আর কি, ওটা তো একটা কিভাবে হচ্ছে জিনিসটা, কিন্তু মূলত জিনিসটা কি তাই মোটেই জানতে চাচ্ছিলাম। মূলত যেটা হচ্ছে সাইনি, জি। আপনি ইউএসএ তে ইনভেস্ট করবেন, জি। এখানে কি কোনো কারেন্সি রিস্ক আছে আপনার জন্য? জি আছে স্যার। এটাই দেখালাম আপনাকে যে দুটো কারেন্সি রিস্ক আছে। একটা হচ্ছে টাকা যখন আপনি রেজ করে পাঠাবেন তখন একটা কারেন্সি রিস্ক আছে, আরেকটা হচ্ছে যে বছরের শেষে যখন ওই দেশে ব্যবসা করে যে টাকাটা পাবেন, ওইটা আপনি আপনার দেশে নিয়ে আসবেন না আবার, জি আমরা। নাকি টাকাটা সব ওখানে রেখে দেবেন? না, নিয়ে আসবো। নিয়ে আসলেও একটা ট্রানজাকশন রিস্ক আছে কি নাই? আছে। দুটো রিস্ক আছে, একটা হচ্ছে টাকা পাঠানোর সময়, আর একটা হচ্ছে টাকা পাওয়ার সময়, কারেক্ট? জি। এই দুটো ট্রানজাকশন রিস্কটাকে যদি আমি এলিমিনেট করতে চাই, আমি কি করতে পারি? কি করতে পারি আমি? আমি হেজ করবো। না, হেজিংটা কিভাবে হবে? হ্যাঁ, ওই এই জায়গাটাতে স্যার আমার কনফিউশন, এটা কিভাবে করবো ভেরি মানে সিম্পল, আমি তো ইউএসএ তে ইনভেস্ট করছি তাই না সাইদি? জি। জি। আমি ইউএসএ ইনভেস্ট করতে গিয়ে আমি কি করলাম? আমার দেশে আমি টাকাটা রেজ করলাম তাই না, ইউকে তে জি। করলাম। জি। জি। আমি যদি সেটা না করে আমি যদি ইউএসএ তে গিয়ে বলে যে ভাই আমি ডলার বড় করব, চাইনি, জি। তো আমি একটু আগে এক্সপ্লেন করলাম যে ডলার বড় করতে অত সহজ হবে না, কারণ আপনার ক্রেডিট রেটিং নাই এক্সেট্রা এক্সেট্রা। জি। বাট ব্যাংক হয়তো রাজি হবে, বাট আস্কিং ফর এ হায়ার রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে চাইনি। জি। জি। তো যদি ডলারে বড় করতে পারি তাহলে কি আর কোনো ট্রানজাকশন রিস্ক আছে? না। না, এটাই বলছি আপনাকে, ক্লিয়ার না? ওটাকেই জি। বলছি ম্যাচিং অ্যাসেটস এন্ড লাইবিলিটিস। সো দ্য ওয়ার্ড আচ্ছা। ম্যাচিং অ্যাসেটস এন্ড লাইবিলিটিস মানে হচ্ছে যে অ্যাসেটটা হচ্ছে ওই দেশের রেভিনিউ যেখানে আপনি ইনভেস্ট করবেন ডলার, জি। আর লাইবিলিটি হচ্ছে যে ওই দেশের বড়োইংটা আর কি, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার। সেম কারেন্সিতে হয়েছে আর কি আপনার, জি ক্লিয়ার? জি, ওকে, জি জি, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, গুড, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন সাইদি, বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ।
এরপরে আমরা যাব অন লিডস অ্যান্ড ল্যাগস, লিড অ্যান্ড ল্যাগ পেমেন্ট, লিডিং অ্যান্ড ল্যাগ পেমেন্ট, এটাতে আমরা যাবো আর কি। এটাও আমি কিন্তু আবার এক্সপ্লেন করবো এইভাবে। আমার একটু স্ক্রিনে আবার ওই ওটাতে চলে যাই, এক্সেলে চলে যাই। এটাকে আমি দুইভাবে করতে পারি। ফার্স্ট অফ অল লিড পেমেন্ট, লিড পেমেন্ট মানে হচ্ছে যে আমি যেহেতু ফরেন কারেন্সিটা আজকে না কিনে 3 মাস বা 4 মাস পরে কিনছি ফরেন কারেন্সিটা, আমার একটা ট্রানজাকশন রিস্ক আছে, ইয়েস অর নো? আমি যদি আজকে ফরেন কারেন্সিটা আজকেই কিনে ফেলতাম বা আজকেই সেল করতাম এক্সপোর্টের ক্ষেত্রে, রাইট, যদি পারতাম আর কি, তাহলে কি কোনো কারেন্সি রিস্ক আমার থাকছে? ধরেন 3 মাস পরে আমার একটা পেমেন্ট করতে হবে একটা, 3 মাস পরে পেমেন্টটা ফরেন কারেন্সিতে আছে, এখানে তো ট্রানজাকশন রিস্ক আছে কি নাই? 3 মাস পরে একটা পেমেন্ট করলাম, এ কি কোনো ট্রানজাকশন রিস্ক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তো এটাকে এলিমিনেট করার একটা উপায় কি? একটা উপায় হচ্ছে যে ওই যে 3 মাস পরে ফরেন কারেন্সি পেমেন্টটা করতে হবে, ওই পেমেন্টটা আমি আজকে সাপ্লাইকে বললাম যে ভাই আমি আপনাকে এই পেমেন্টটা আজকে করে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার আর নট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। Yes, sir. তো আজকে যদি পেমেন্ট করে দিই, এখানে কি কোনো ফরেন কারেন্সি রিস্ক আছে আর? নো না স্যার। স্যার, পেমেন্ট করলে তো না, রিস্ক থাকছে না স্যার। রাইট। বাট এই কারণে যেহেতু ফরেন কারেন্সি রিস্ক নাই, আমি আমার হেজিং করতে হবে না। ইয়েস অর নো? ইয়েস অর ইয়েস নো? স্যার। জি স্যার, ইয়েস। ওকে, গুড। নো স্যার। সেকেন্ড, নো স্যার। নো, বিপুল, আজকে যদি পেমেন্ট করে দিই তাহলে আমার রিস্ক রিস্ক কেন স্যার? হেজিং কেন করবো স্যার? সেটাই তো বলছি তো। আমি বললাম যে আজকে যদি ওই ফরেন কারেন্সিটা পেমেন্ট করে দিই সাপ্লায়ারকে, জি তাহলে কি স্যার, আমার হেজিং আমার তো করা হেজিং লাগবে আর লাগবে না? তো সেটাই না বলছি স্যার, আপনাকে। লাগবে না না স্যার। লাগলে ওখানে একটা কস্ট সেভিং হবে না আপনার? জি স্যার, কস্ট সেভিং হবে, বা আমি তাকে অত কিছু ডিসকাউন্ট আশা করতে পারি। রাইট, এক্স্যাক্টলি বিপুল। একটা হচ্ছে কস্ট সেভিং হবে, আরেকটা হচ্ছে যে সাপ্লায়ারকে বলবো যে ভাই টাকাটা তো আপনাকে আজকে দিয়ে দিচ্ছি, 3 মাস আগে দিচ্ছি, আপনি আমাকে ডিসকাউন্ট দেন একটা। সাপ্লায়ার খুশি মতো আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেবে। ঠিক আছে? So দুটো অ্যাডভান্টেজ পেলাম। একটা হচ্ছে যে আমার হেজিং করা লাগবে না, নাম্বার টু হচ্ছে আমি ডিসকাউন্ট সাপ্লায়ার কাছ থেকে পাবো। বাট একটা লিমিটেশনও আছে এটা, সেটা কি? টাকাটা আসবে কোত্থেকে, তাই না? আমি যদি আজকে ফরেন কারেন্সি কিনতে চাই, এই টাকাটা আসবে কোত্থেকে? ইয়েস আর নো? লোকাল কারেন্সি থেকে আসতে হবে জি না? এখন আমি তো অত টাকা নিয়ে সাধারণত থাকি না লোকাল কারেন্সিতে, ক্যাশ তো বেশি টাকা থাকে না তো। তো এই ক্ষেত্রে হয়তো আমাকে বড় করতে হতে পারে, ঠিক কি না? জি জি স্যার। এখানে একটা কস্ট আপনার আসতে পারে। আর আপনি যদি বলেন না স্যার আমার কাছে অনেক টাকা আছে, ক্যাশ সারপ্লাস আমার, তাহলে ইন দ্যাট কেস ইট উইল নট বি দ্য বরোইং কস্ট বাট দ্য ডিপোজিট কস্ট। কারণ আপনি এটা না করে 3 মাস পরে যে পেমেন্টটা করছেন আজকে করছেন, তো ডিপোজিটটা আপনি ফোরগো করছেন ফর 3 মান্থস। সো আইদার দ্য বরোইং কস্ট অর দ্য ডিপোজিট কস্ট। এটা হচ্ছে the disadvantage of লিড পেমেন্ট। ক্লিয়ার? সো অ্যাডভান্টেজ হচ্ছে ডিসকাউন্ট পেতে পারি, অ্যাডভান্টেজ হচ্ছে হেজিং করা লাগবে না, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমার দ্যাট 3 মাস পরে যদি হয়ে থাকে, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে আমার হয়তো বরিং করতে হতে পারে, অথবা আমার ডিপোজিট কস্টটা দিতে হবে। ক্লিয়ার? জি আর ল্যাগ পেমেন্ট হচ্ছে উল্টা, যে আমি পেমেন্টটা পরে করতে চাই। ফর এক্সাম্পল এই যে অঙ্কটা আছে আমাদের সামনে, মার্চ মাসে নেট নেগেটিভ, অর্থাৎ পেমেন্ট বেশি সারপ্লাস থেকে, এপ্রিল মাসে হচ্ছে নেট পজিটিভ, অর্থাৎ এখানে পেমেন্টটা কম আর রিসিটটা বেশি আর কি আপনার। তো আমি যখন দেখছি যে ঠিক আছে এই যে পেমেন্ট একটা আছে মার্চ মাসে, কোনো একটা পেমেন্ট আছে এখানে, কোনো একটা পেমেন্ট আছে যেটা মোটামুটি এটা সমান সমান কাছাকাছি আর কি, এটা সে এটা কাছাকাছি, তাহলে আমি সাপ্লাইকে বলতে পারি যে ভাই এই মাস মাসে সাপ্লাইকে বলতে ভাই আপনি এই টাকাটা 1 মাস পরে নেন।
রাইট? আপনি এই টাকাটা 1 মাস পরে নেন। সো যদি সাপ্লায়ার রাজি হয়, তাহলে সুবিধাটা হচ্ছে যে আমার এই মাসে তো নেগেটিভ ছিল, এই পেমেন্টটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। আর এখানে হয়তো হালকা নেগেটিভ হবে আর কি, বেশি না হবে, আর হালকা হতে পারে। তো এটাকে বলি ল্যাগ পেমেন্ট, যে পেমেন্টটা পরে করছি। তো এখানে অ্যাডভান্টেজেসটা কি, একটা হচ্ছে হেজিং লাগছে না আমার, বিকজ এখানে তো হেজিং করা লাগছে না, অলরেডি প্লাস মাইনাস মিলে যাচ্ছে। হেজিং ইজ নট রিকোয়ার্ড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমি যেহেতু 1 মাস পরে পেমেন্ট করছি, আমার কস্ট অফ ক্যাপিটালটা, ইন্টারেস্ট কস্টটা কমে আসছে না? 1 মাস পরে পেমেন্ট করলে আমার সুবিধা আছে কি নাই? সুবিধা আছে স্যার। হুম। কারণ আমি ইন্টারেস্ট কস্ট সেভ করবো তো, তাই না? হুম। আমি তো বোরিং করবো না তখন, বোরিংটা হয়তো 1 মাস পরে গিয়ে করবো। সেই বোরিং কস্ট আমি সেভ হবে, এটা একটা অ্যাডভান্টেজ। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাপ্লায়ারকে আপনাকে একটা এক্সট্রা টাকা দিতে হবে, কারণ 1 মাস পরে আপনি পেমেন্টটা করছেন। ওই ক্লিয়ার? যে স্যার মানে যেটা ডিসকাউন্ট পাওয়া যাবে, ওইটা পাওয়া যাবে না আর কি, আর ইউজুয়ালি। উল্টা ডিসকাউন্ট হ্যাঁ না, হ্যাঁ। আপনি তবে পরে পেমেন্ট করছেন, আরো হ্যাঁ, এবার সাপ্লায়ারকে দিতে হবে আপনাকে। হ্যাঁ সেটাই, মানে ওইটা পাওয়া যাবে না। বাট উল্টা সাপ্লায়ারকে দিতে হবে, রাইট? জি জি। দুটো অ্যাডভান্টেজ, হেজিং করা লাগবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার ওই আমার বোরিং কস্টটা কমে আসবে, কারণ 1 মাস পরে পেমেন্ট করছি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সাপ্লায়ারের জন্য আমাকে একটা পেমেন্ট করতে হবে, কারণ 1 মাস পরে পেমেন্টটা করছি। So এটা হচ্ছে ম্যাচিং লিড অ্যান্ড ল্যাগ পেমেন্ট। আরেকটা হচ্ছে নেটিং, লাস্ট ওয়ান হচ্ছে নেটিং। নেটিং, NETING, নেটিং। সো নেটিংটা হচ্ছে অনেকটা এরকম জিনিসটা। আমি ধরেন ইয়েনে ট্রেডিং করি উইথ এ জাপানিজ কাউন্টার পার্টি। সো ইয়েনে যেহেতু ট্রেডিং করে থাকি, আমি তার সাথে একটা চুক্তিতে আসলাম, কারণ তার কাছ থেকে মাল ইয়েনে কিনছি, এক্সপোর্টও করছি ইয়েনে। তার সাথে আমি একটা চুক্তিতে আসলাম যে ঠিক আছে, আমরা প্রত্যেকটা ট্রানজাকশন যেগুলো হবে ডিউরিং দ্য মান্থ, যে আমি ইম্পোর্ট করছি আপনি এক্সপোর্ট করছেন, আমি এক্সপোর্ট করছি আপনি ইম্পোর্ট করছেন, আমাদের মধ্যে আর কি, আমরা প্রত্যেকটা ট্রানজাকশনের সেটেলমেন্ট আলাদা করে করব না। আমরা যেটা করব যে এলস এলস আমরা যেটা করব, দ্যাট ট্রানজাকশনটা আলাদা আলাদা আমরা করব না। আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মাসের শেষে গিয়ে আমরা আমি আপনার কাছ থেকে এত ইয়েন পাবো, আর আমি আপনাকে এত ইয়েন পেমেন্ট করব। নেট পজিশন হচ্ছে আমি পাবো কিছু টাকা বা আমি আপনাকে কিছু টাকা দিব। আমরা শুধুমাত্র ওই টাকাটাই আদান প্রদান করব, আমরা মাসের মধ্যে বাকি যতগুলো ট্রানজাকশন হবে এগুলো আদান প্রদান করবো না। এটাকে বলছে নেটিং আর কি আপনার। যেটা করলে হেজিং কস্ট আমার অনেক কমে আসবে। ইজ ইট ওকে? তাহলে নেটিং আর হচ্ছে যে নেটিং অফ রিসিভস এন্ড পেমেন্টস, এই হুম। দুইটার মধ্যে পার্থক্য কোথায় হয়? কিন্তু পার্থক্য হচ্ছে সাহেলি, যে জি আমরা যখন ম্যাচিং রিসিসে ম্যাচিং রিসিসে পেমেন্ট করেছিলাম, জি এটা হচ্ছে এই যে কারেন্সিটা US ডলার, হ্যাঁ, জি। এই US ডলার তো আমি অনেকগুলো দেশের সাথে করতে পারি, তাই না? আচ্ছা আচ্ছা। জি হ্যাঁ, আমি অনেকগুলো দেশের সাথে আফ্রিকা দেশের সাথে করছি, ইন্ডিয়ানদের সাথে করছি, রাশিয়ার সাথে করছি, স্পেনের সাথে করছি, এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে? জি। বাট when I'm doing netting has to be individually between two ও parties. আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, তার মানে ম্যাচিং রিসিপ্ট একই কারেন্সিতে। একই কারেন্সিতে একটা পার্টির সাথে আর কি আপনার। সো জাপানিজ পার্টির সাথে আমি ইয়েনে করছি, ওর সাথে জি। করলাম। সো ফর এক্সাম্পল, আরো আরো এক্সাম্পল করি আপনাকে, ধরেন আর ইউএস ডলার। নেটিং হচ্ছে স্যার ইউএস ডলারটা একটা পার্টির সাথে ইউএস ডলার বিভিন্ন কারেন্সিতে হতে পারে। কারেক্ট, ইউএস ডলারটা বলি। ইউএস হুম। ডলারটা আমি ব্যবসা করছি উইথ কেনিয়া, ওকে? জি আর জি ইউএস ডলারটা আমি ব্যবসা করছি উইথ উইথ মরক্কো, জি ওকে? দুটো আফ্রিকান কান্ট্রির সাথে ইউএস ডলার করছি। এখন আমি যখন নেটিং করব, আমাকে আলাদা করে করতে হবে। সো যার সাথে আমি মরক্কোর সাথে করছি তার সাথে নেটিং আলাদা করে করব, আর কেনিয়ার সাথে আমি আলাদা করে নেটিং করবো। ক্লিয়ার? জি। এটাই বলছি। আচ্ছা আচ্ছা।
ওকে, এইটাই এই জিনিসটা খুবই মানে কনফিউজিং লাগে নেটিং। এখন ক্লিয়ার তো? এখন জি তো স্যার, ক্লিয়ার এখন আপনার? ক্লিয়ার। জি জি sir। ওকে, ঠিক আছে, আমরা একটা কাজ করি, এখন এই এই পার্টটা শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা কুইক ব্রেক একটা নেব, ঠিক আছে? জি ইজ ইট ওকে এভরিবডি? জি স্যার। নেটিংটা একটু বলবেন স্যার আবার। হ্যাঁ শিওর বিপুল। বিপুল, একটু আগে যেটা বললাম আপনাকে, ধরেন আমার দুটো পার্টির সাথে আমি বা একটা পার্টির সাথে আমি আমি এক্সাম্পল দিয়েছিলাম ইয়েন নিয়ে বিপুল, ঠিক আছে, ইয়েন। জি স্যার। এখন আমি যে আমার জাপানিজ কাউন্টার পার্ট আছে তার কাছ থেকে আমি গাড়ি ইম্পোর্ট করি, ঠিক আছে, মাসে জি তিন স্যার। চারটা দুটো কনসাইনমেন্ট আসে ওর কাছ থেকে। ওকে বিপুল? জি স্যার। একইভাবে আমি তাকে গার্মেন্টস এক্সপোর্ট করি, মাসে ওখানে কিন্তু 2 কন্টেনার গার্মেন্টস তার কাছে যায়। এখন সাধারণত তো আমরা তো প্রত্যেকটা ট্রানজাকশনকে আলাদা করে সেটেল করি, তাই না? এলসি করে, জি স্যার। এলসি করে আলাদা করে সেটেল করি। সো যদি আলাদা করে সেটেল করি তাহলে তো প্রত্যেকটা জন্য হেজিং করা লাগবে না আমার? জি স্যার লাগবে। লাগবে। তো এই কারণে আমি আমার কাউন্টার পার্টি যে আছে জাপানিজ কাউন্টার পার্টি তারা বললাম যে ভাই, আমরা প্রত্যেকটা কারেন্সি, প্রত্যেকটা ট্রানজাকশন আলাদা করে সেটেল করব না। আমরা কি করব, যে মাসের শেষে গিয়ে একটা নেট পজিশন বার করব। হয় আপনি আমার কাছ থেকে টাকা পাবেন বা আমি আপনার কাছ থেকে টাকা পাবো, আমরা এই টাকাটাই আদান প্রদান করবো। ক্লিয়ার জি স্যার। বিপুল? জি স্যার। এটাকে বলছে নেটিং এর কি। এটা না করলে কি হতো জানেন তো, ওই যে তিনটা রিসিট, তিনটা পেমেন্ট, সবগুলো আপনাকে হেজিং করতে হতো না, জি স্যার। রাইট? এটা কি স্যার সম্ভব আমরা করতে পারবো স্যার? এইটা এটা সম্ভব। মানে আপনার এলসি দিয়ে, এলসিএ দিয়ে করতে পারেন আপনি, এলসিএ যেটা বলে থাকে। ওকে, লেটার অফ ক্রেডিট অথরাইজেশন দিয়ে করা যায়, এলসি দিয়ে করা যাবে না, এটা এলসিএ, এলসিএ দিয়ে করা যেতে পারে। সো ইফ ইট ইস এ ট্রাস্টেড পার্টি, ইফ ইট ইস এ ট্রাস্টেড পার্টি, আপনি এটা করতে পারবেন, কিন্তু আপনার কাছে, আপনার সাথে একটা তার কন্ট্রাক্ট থাকতে হবে, এবং ওই কন্ট্রাক্টটা আলটিমেটলি আপনাকে অ্যাপ্রুভাল নিতে হবে একটা। যদি অ্যাপ্রুভ করে থাকে, আর এরপর আপনি ট্রানজাকশনটা করতে পারবেন। এটা কি স্যার অ্যাপ্রুভটা কি এনবিআর থেকে নিতে হবে নাকি বাংলাদেশ ব্যাংক থেকে নিতে হবে স্যার? এটা বাংলাদেশ ব্যাংক আলটিমেটলি অ্যাপ্রুভ করতে হবে, এনবিআর না, এটা বাংলাদেশ ব্যাংকেরই হবে। এটা এটা অথরাইজ ডিলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে যাবে। ক্লিয়ার? স্যার আমি আমার স্যার কাউন্টার পার্টির সাথে আমি যে একটা এগ্রিমেন্ট করি সেই এগ্রিমেন্টটাই ব্যাংক থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিবো আর কি স্যার। কারেক্ট, কারেক্ট। যে ট্রাস্টেড পার্টি, বহু বছর থেকে তার সাথে ব্যবসা করছি, সো আমরা এখন নেট পজিশনটাকে আমরা ইয়ে করব, উইল সাবমিট এলসিএ এভরি টাইম যখন ট্রানজাকশন হবে, একটা এলসিএ সাবমিট করব। মাসের শেষে গিয়ে আমি এলসিএ হিসাব করে আমরা নেট আদান প্রদানটা করবো। ক্লিয়ার? স্যার, এক্ষেত্রে যে একটা কন্ডিশন থাকে না যে আমাদের প্রত্যেকটা এলসির ক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজ করতে হবে, যেটা এগুলো কি কথা বলবেন তো আপনি, ইন্স্যুরেন্স কভার সবই করবে, আমি শুধু হেজিং এর কথাটা বলছি বিপুল। হ্যাঁ, ঠিক আছে, আমি থ্যাংক শুধু থ্যাংক হেজিংটা ইউ বলছি, নাথিং এলস কিন্তু। ঠিক আছে। ওকে, গুড, ফাইন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তাহলে স্যার। 4:40, 10 মিনিট আমরা ব্রেক নিই নামাজের জন্য, তারপর আবার শুরু করবো, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে এখন কন্টিনিউ করব। আমরা এখন একটা অন্য ডিসকাশনে যাব। আমরা এটা শেষ করলাম, এই ডিসকাশনটা শেষ করলাম। এখন আমরা একটা ইম্পর্টেন্ট ডিসকাশনে যাব, সেটা হচ্ছে যে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কোড ফর ফরেন কারেন্সিস। সো ফার্স্ট থিং হচ্ছে যে কারেন্সির যখন কোনো কোড হয়ে থাকে, ইন্টারন্যাশনালি যেটা কোড হয়ে থাকে কোনো কারেন্সির, ডান দিকে থাকবে ওয়ান, এক থাকবে ডান দিকে, বাঁ দিকে থাকবে ভেরিয়েবল পার্টটা আর কি আপনার। আমি কথাটা আবার রিপিট করছি, ডান দিকে থাকবে ওয়ান আর বাঁ দিকে থাকবে ভেরিয়েবল পার্টটা আর কি। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, আমরা বলি যে বাংলাদেশি 120 টাকা ইজ ইকুয়াল টু $1। বাংলাদেশি 120 টাকা ইজ ইকুয়াল টু $1। হুম। সো এটা হচ্ছে ডাইরেক্ট কোড, কারণ ডাইরেক্ট কোডে
কত ডোমেস্টিক কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ফরেন কারেন্সি, এটাই আমরা দেখি। এই পার্টটা কি সবাই ফলো করেছেন নাকি করেননি? এটা কি সবাই ফলো করেছেন এই কথাটা? একটু বলেন, হুম, আবার একটু স্যার বলেন। দেখা যাচ্ছে না স্যার। আমি আবার দিচ্ছি, স্যার আর কারেকশন করছি তো একটু, একটা রেটটাকে চেঞ্জ করলাম কারণ রেটটা আগে ছিল তো ওই জন্য। স্যার দেখা যাচ্ছে না। দেখাচ্ছি বিপুল, রেটটা আমি পার্থ চেঞ্জ করছি ব্যাপারটা একটু। ও সরি স্যার, ঠিক আছে। 117 ছিল তো, আমি ওটা 120 করেছি আর কি। স্যার ডান পাশে সবসময় ফরেন কারেন্সি থাকবে, আর বাম না পাশে থাকবে না ডোমেস্টিক না কারেন্সি। না 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 পার্থ, জি স্যার। ডান দিকে থাকবে ওয়ান। ও সরি, তার মানে অলওয়েজ ওয়ান ফরেন কারেন্সি সমান সমান এত ডোমেস্টিক না কারেন্সি। না 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 না, ডান দিকে হয় ফরেন কারেন্সি থাকবে ওয়ান ফরেন কারেন্সি, অথবা ডান দিকে থাকবে ওয়ান লোকাল কারেন্সি। কথা কি ওকে, বুঝতে পেরেছেন? বুঝছি, ডান দিকে অলওয়েজ ওয়ান। ডান দিকে অলওয়েজ ওয়ান। ওয়ান, ওকে। ডান দিকে যদি ওয়ান ফরেন কারেন্সি থাকে, বাঁ দিকে যদি ডোমেস্টিক কারেন্সি থাকে, অর্থাৎ কত ডোমেস্টিক কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ফরেন কারেন্সি, এটাকে বলছি ডাইরেক্ট কোট। ডিরেক্ট কোট, হ্যাঁ। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে কি, আমরা যদি এভাবে বলি স্যার, যে এক ওয়ান ফরেন কারেন্সি, তো অর্থাৎ ওয়ান ইউএসডি সমান সমান 128 বিডিটি। হ্যাঁ, বাট বলার সময় আমরা কারেন্সিতে বলার সময় ওইভাবে বলি না, এটাই বলছি আপনাকে পার্থ। জি স্যার। আমরা অলওয়েজ বলবো যে কত কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে? জি স্যার। কারেন্সি যদি বাঁ দিকে ডোমেস্টিক কারেন্সি থাকে, তাহলে হচ্ছে ওটা ডাইরেক্ট কোট। আর বাঁ দিকে যদি ফরেন কারেন্সি থাকে, ডান দিকে ডোমেস্টিক কারেন্সি থাকে ওয়ানটা কি, তাহলে হচ্ছে ইনডাইরেক্ট কোট। আর একবার একটু বলেন স্যার, আর একবার একটু বলেন স্যার, এই কথাটাই স্যার। আচ্ছা, এই যে এক্সাম্পলটা আছে আপনার সামনে পার্থ, জি। এখানে কি লেখা আছে? ডিরেক্ট কোড ইনটু ডোমেস্টিক কারেন্সি। ইন্টু না, এক্স ডোমেস্টিক কারেন্সি, মানে কত ডোমেস্টিক কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ফরেন কারেন্সি। আমরা একটা কথা বলেছিলাম যে ডান দিকে অলওয়েজ থাকে ওয়ান। ঠিক আছে পার্থ? জি স্যার। ডান দিকে থাকে ওয়ান, তো ডান দিকে ওয়ান ওয়ান। ইউএসডি, ওয়ান ইউএসডি ডান দিকে আছে আর কি, রাইট? আর বাঁ জি। দিকে আছে 120 টাকা ইজ ইকুয়াল টু ওয়ান ইউএসডি, রাইট? এখানে কি দাঁড়াচ্ছে? কত ডোমেস্টিক কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ফরেন কারেন্সি, ইয়েস অর নো? ইয়েস। এটাকে বলি ডাইরেক্ট কোট। ইজ ইট ক্লিয়ার? জি সো স্যার। 120 টাকা ইজ ইকুয়াল টু ওয়ান ইউএস ডলার, 125 টাকা ইজ ইকুয়াল টু ওয়ান ইউরো, হ্যাঁ, 100 1 টাকা 20 পয়সা হচ্ছে ওয়ান ইয়েন, এক্সেট্রা এক্সেট্রা। এখানে বাঁ দিকে থাকবে ডোমেস্টিক কারেন্সি, ডান দিকে থাকবে ওয়ান ফরেন কারেন্সি, যদি ডাইরেক্ট কোট হয়ে থাকে। ঠিক আছে? জি। আচ্ছা, এখন আমি যদি ধরেন এই যে ডাইরেক্ট কোডটা আছে, আমি এটাকে ইনডাইরেক্ট কোড বানাতে চাই, তাহলে কি করে করবো? তাহলে তাহলে করবো উল্টাটা, তাই না? তো কত ফরেন কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ডোমেস্টিক কারেন্সি, তাহলে তার ডান দিকে থাকবে ওয়ান ডোমেস্টিক কারেন্সি, কারেক্ট? 1 টাকা। ডান দিকে থাকবে 1 টাকা ডোমেস্টিক কারেন্সি ইনডাইরেক্ট কোডে, আর বাঁ দিকে কি থাকবে? ফরেন কারেন্সিটা, কারেক্ট? ক্লিয়ার অর নট ক্লিয়ার? মানে ইনডাইরেক্ট কোডের সময় কত ফরেন কারেন্সির সমান কত ডোমেস্টিক কারেন্সি। ওয়ান ডোমেস্টিক একদম কারেন্সি, একটা ওয়ান সরি ওয়ান ওয়ান। সরি সরি, ওয়ান ডোমেস্টিক কারেন্সি, জি জি জি। এই কথাটা প্লিজ আপনাকে মাথায় ঢোকাতে হবে যে ডান দিকে থাকবে হয় ওয়ান ফরেন কারেন্সি, অথবা ডান দিকে থাকবে ওয়ান ডোমেস্টিক কারেন্সি। কথা কি বুঝতে পারছেন অর্থ? জি জি জি, এখন বুঝতে পারছি বাঁ কত দিকেরটা চেঞ্জ ডোমেস্টিক হয় শুধু। কারেন্সি, কত ওয়ান ফরেন কারেন্সি, আবার কত হ্যাঁ, ফরেন কারেন্সি সমান ওয়ান ডোমেস্টিক কারেন্সি। কারেক্ট কারেক্ট কারেক্ট। জি, ও স্যার, থ্যাংক ইউ। বাঁ দিকেরটা চেঞ্জ হয়, ডান দিকেরটা ওয়ানই থাকবে শুধু, হয় ওয়ান ফরেন কারেন্সি অথবা ওয়ান ডোমেস্টিক কারেন্সি। যদি ওয়ান ফরেন কারেন্সি থাকে তার মানে হচ্ছে ডাইরেক্ট কোড, কারণ বাঁ দিকে থাকছে ডোমেস্টিক কারেন্সি, কত ডোমেস্টিক কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ফরেন কারেন্সি। আর যদি ডান দিকে ডোমেস্টিক কারেন্সি থাকে, বাঁ দিকে ফরেন কারেন্সি, তাহলে ইনডাইরেক্ট কোড, কত ফরেন কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ডোমেস্টিক কারেন্সি।
Clear or not clear now? ক্লিয়ার। Partha, are you okay now? জি ওকে স্যার, এখন ক্লিয়ার স্যার, এখন বাকিরা এখন সবাই ক্লিয়ার? স্যার ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ এখন বলেন। ক্লিয়ার বুঝতে পারছি স্যার। এগেইন ক্লাস আবার বললাম যে ডান দিকে থাকবে ওয়ান, হয় ওয়ান ফরেন কারেন্সি অথবা ওয়ান ডোমেস্টিক কারেন্সি, রাইট? আর বাঁ দিকে থাকবে আপনার, যদি ডোমেস্টিক কারেন্সি ডান দিকে, ফরেন কারেন্সি ডান দিকে থাকে, বাঁ দিকে থাকবে ডোমেস্টিক কারেন্সি। কত ডোমেস্টিক কারেন্সি, যেগুলো ওয়ান ফরেন কারেন্সি, ডাইরেক্ট কোট। আর ইনডাইরেক্ট কোট মানে হচ্ছে যে কত ফরেন কারেন্সি ইকুয়াল ওয়ান ডোমেস্টিক কারেন্সি। তো সাধারণত বাংলাদেশ মনে রাখলে আমাদের সবারই মনে থাকবে ডাইরেক্ট কোট, কারণ বাংলাদেশে বলি যে এত টাকা ইজ ইকুয়াল টু $1, এত ইউরো ইজ ইকুয়াল টু $1, এত $1 এত কয় টাকা বা 1 ইউনিট কত টাকা, আমরা ইউজুয়ালি সেই ওইভাবে বলেন না স্যার, আমি বারবার বলছি না যে বাঁদিকে ভেরিয়েবলটা বলবেন যে কত টাকা আচ্ছা। ইজ ইকুয়াল টু $1, কত জি টাকা ইজ ইকুয়াল টু €1, কত টাকা ইজ ইকুয়াল টু $1 অস্ট্রেলিয়ান। হ্যাঁ এভাবে বলবেন। জি 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 এই প্রোটোকলটা ফলো করেন। এই প্রোটোকলটা ফলো করলে আপনি মনে রাখাটা খুব সহজ হবে কিন্তু। কথা কি বুঝতেছেন না? জি এই প্রোটোকলটা আপনাকে ফলো করতে হবে যে ডান দিকে হচ্ছে ওয়ান কারেন্সি, যখন আমরা ডিসকাস করি আমাকে এই প্রোটোকলটা ফলো করতে হবে। ক্লিয়ার? আপনাকে অলওয়েজ বলতে হবে যে কত ডোমেস্টিক কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ফরেন কারেন্সি, অথবা কত ফরেন কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ডোমেস্টিক কারেন্সি। ক্লিয়ার? জি বাকিটা সবাই ক্লিয়ার? জি স্যার বাকিরা এখন কি ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার স্যার। বাকি ক্লিয়ার? ওকে। কেন এই কথাটা বলা হয় একটু পরে আপনি বুঝতে পারবেন। যে সাধারণত ইনডাইরেক্ট কোডটা ইউজ করা হয় ফর দোজ কারেন্সিজ which are very strong currencies. ফর এক্সাম্পল পাউন্ডটা ইজ এ ভেরি স্ট্রং কারেন্সি, অন্যান্য কারেন্সিগুলো পাউন্ডের তুলনায় একটু বেশি হয়ে থাকে, রাইট? সো ইনডাইরেক্ট কোডে এক্ষেত্রে যদি আমি যদি ইউকে যদি একজন ট্রেডার হয়ে থাকি, ডান দিকে ডোমেস্টিক কারেন্সি হচ্ছে পাউন্ড, ডান দিকে ডোমেস্টিক কারেন্সি পাউন্ড, বাঁ দিকে ফরেন কারেন্সি, এটা হচ্ছে ইনডাইরেক্ট কোড। সবাই ক্লিয়ার? সো ফর ইউকে এইভাবে যদি কোডটা আসে তার মানে কি, এটা হচ্ছে ইনডাইরেক্ট কোড, কারণ ডান দিকে ডোমেস্টিক কারেন্সি, বাঁ দিকে ফরেন কারেন্সি। তো এইভাবে করলে সুবিধাটা হচ্ছে যে আমি যখন হিসাব করি, কারণ আমার সব ক্যালকুলেশন হয় ডোমেস্টিক কারেন্সি, তাই না? সব ক্যালকুলেশন ডোমেস্টিক কারেন্সি করতে হবে কিন্তু। তো আমি যখন ফরেন কারেন্সি কনভার্ট করি আমি গুণ করতে পারছি, ওয়ান ইউএসডি ইজ ইকুয়াল টু এত বিডিটি, তাহলে এত ইউএসডি ফরেন কারেন্সি হলে কত বিডিটি হবে। আর এখানে পাউন্ডের ক্ষেত্রে তাই, যে এত পাউন্ড আপনার ইউএসডি যদি আপনার এত হয়, তাহলে ফরেন কারেন্সি যদি হয় আই ক্যান ইজিলি ফাইন্ড হোয়াট ইজ ডোমেস্টিক কারেন্সি। বাট এই প্রোটোকলটা তারা ফলো করে থাকে ফর ইনডাইরেক্ট কোড ফর কারেন্সিজ উইচ আর স্ট্রং। ক্লিয়ার অর নট ক্লিয়ার? জি স্যার। এনিওয়েজ মোট কথা হচ্ছে যে আমি আবার কথাটা বলছি যে ডান দিকে যদি ওয়ান ফরেন কারেন্সি থাকে, বাঁ দিকে ডোমেস্টিক কারেন্সি, ওটা হচ্ছে ডাইরেক্ট কোট। কত ডোমেস্টিক কারেন্সি গুলো ওয়ান ফরেন কারেন্সি। ডান দিকে যদি ওয়ান ডোমেস্টিক কারেন্সি থাকে, বাঁ দিকে ফরেন কারেন্সি থাকলে এটা হচ্ছে ইনডাইরেক্ট কোট। ক্লিয়ার? ঠিক আছে? ওকে। নাও আরেকটা ইম্পর্টেন্ট ডিসকাশন যেটা আমাদের যে কোনো কারেন্সি ম্যাথসে আমাদের লাগে, সেটা হচ্ছে যে কোন রেটটা আমি ইউজ করবো। সাধারণত দুটো রেট দেওয়া থাকে, ব্যাংকের বাইং রেট, ব্যাংকের সেলিং রেট দেওয়া থাকে। বলা থাকে না যে বাইং রেট কোনটা, সেলিং রেট কোনটা, জাস্ট ড্যাশ দিয়ে বলে যে একটা বাঁ দিকে রেট থাকে, একটা ডান দিকে রেট থাকে। তো আমাদের কনফিউশন থাকে যে আলটিমেটলি কোন রেট ইউজ করবো, বাঁ দিকেরটা নাকি ডান দিকেরটা। সো নিয়মটা খুব সহজ, সেটা হচ্ছে যে আমি যদি আগামীতে ফরেন কারেন্সি কিনি, আমার আন্ডারলাইন ট্রানজাকশন হচ্ছে পেমেন্ট, ফরেন কারেন্সি পেমেন্ট করতে হবে, তাহলে ফরেন কারেন্সি বাই করবো আমি। তো বাই করলে কার কাছ থেকে ফরেন কারেন্সি পাবো? ব্যাংক থেকে পাবো। ব্যাংক থেকে যখন কিনতে যাব পাবো ফরেন কারেন্সি, দেবো লোকাল কারেন্সি, দেবার বেলা দেবো বেশি, রাইট? আর যদি ফরেন কারেন্সি ব্যাংকে সেল করি, ব্যাংক আমার কাছ থেকে ফরেন কারেন্সি নেবে, দেবে আমাকে টাকা, পাওয়ার বেলায় কম। ক্লিয়ার? সো ফরেন কারেন্সি কিনলে লোকাল কারেন্সি বেশি যাবে, ফরেন কারেন্সি সেল করলে লোকাল কারেন্সি কম পাবো। এই পয়েন্টটা কি ক্লিয়ার আর নট ক্লিয়ার? Yes, sir. সবাই ক্লিয়ার?
ফরেন কারেন্সি যদি কিনতে যাই আমাকে ক্লিয়ার বেশি স্যার। লোকাল কারেন্সি ব্যাংকে দিতে হবে, আর ফরেন কারেন্সি সেল করলে আমি কম লোকাল কারেন্সি পাবো। মানে আমি অলওয়েজ লুজার, ব্যাংক অলওয়েজ এটা তো গেইনার। এটা তো অলওয়েজ পার্থক্য। জি। ঠিক আছে, জি ওকে, স্যার। গুড। এখন আমরা ডিসকাশন করব দ্য টাইপস অফ হেজিং। তার মধ্যে বেসিক হেজিং হচ্ছে ফরওয়ার্ড কাভার, যেরকম আমরা কমোডিটি করেছিলাম ফরওয়ার্ড কাভার, এফআরএ করেছিলাম ইন্টারেস্টের জন্য। এখানে কিন্তু আপনার বেসিক হেজিং হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। সো ফরওয়ার্ড কন্ট্রাক্টে ডিসকাশনে যাওয়ার আগে আমি একটু এক্সপ্লেন করি ফরওয়ার্ড কন্ট্রাক্ট জিনিসটা কি। ভেরি সিম্পল, আমরা ওই এক্সাম্পলতেই বুঝবো। ধরেন আজকের রেট হচ্ছে 120 টাকা, একটু আগে যেটা বলেছিলাম। সো আমি 3 মাস পরে ফরেন কারেন্সি কিনবো, তো ব্যাংকের কাছে গিয়ে বললাম যে ভাই 3 মাস পরে ডলার কিনবো বা ইউরো কিনবো, হোয়াট এভার ইট ইজ। ব্যাংক আমাকে একটা রেট কোট করলো। সো রেটটা যখন কোট করলো, সে বললো যে ভাই আজকে রেট হচ্ছে 120 টাকা, আপনি 3 মাস পরে যদি কিনেন ডলারটা, আপনার যে রেট পড়বে 120 টাকা 50 পয়সা। ওকে, ঠিক আছে। জি। 3 মাস পরে গিয়ে ব্যাংকে টাকা দিলাম, সে আমাকে ডলারটা দিয়ে দিল। ওকে, এটা হচ্ছে ফরওয়ার্ড রেটের একটা কোড, যেখানে ডাইরেক্টলি কথাটা আমি বলে দিয়েছি। আরেকভাবে ফরওয়ার্ড রেটটা কোড করা হয় ইন্টারন্যাশনালি। আরেকটা করা হয়, সেটাও তারা বলে যে ইনস্টেড অফ সেইং দ্য রেট ইটসেলফ, তারা বললো যে দেখেন আজকের রেট হচ্ছে 120 টাকা, আর 3 মাস পরে যদি আপনি ডলার কিনেন বা বেচেন, যেটাই হোক না কেন, the টাকা is at a discount of 50 পয়সা to the dollar. The টাকা is at a discount of 50 পয়সা to the dollar. এই যে ডিসকাউন্ট কথাটা বলা হচ্ছে, এটা কি ওই ডিসকাউন্ট যে বিয়োগ করবো আমরা? না, এই ডিসকাউন্টের মানে হচ্ছে যে ব্যাংক আপনাকে বলছে দেখেন এই টাকাটা কিন্তু ডলারের এগেনস্টে আগামীতে ডিভ্যালিউ করবে, অবমূল্যায়ন হবে কিন্তু, এজন্য আপনাকে আরো বেশি টাকা দিতে হবে ডলার কেনার জন্য। সো ডিসকাউন্ট যখনই কোডটা করা হয় ফরওয়ার্ড কভারের জন্য, ফরওয়ার্ড কন্ট্রাক্টের জন্য, এর মানে হচ্ছে দ্য টাকা উইল ডিভ্যালিউ, দ্য কারেন্সি উইল ডিভ্যালিউ এগেনস্ট দ্য আদার কারেন্সি। কথা কি সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? শ্রাবণ বলো। ক্লিয়ার স্যার। ওকে, শামিম ইজ ক্লিয়ার। সাহেলি, জি। আপনাকে ব্যাংক কোড করলো যে জি। আজকে রেট হচ্ছে 120 টাকা, জি। আপনি যদি 3 মাস পরে আমার কাছ থেকে ডলার কিনেন, the টাকা is at a discount of 50 পয়সা to the dollar. তার মানে কি কি বলতে চাইছে ব্যাংক আপনাকে শায়রি? 3 মাস পরে আম, মানে আমার আরো বেশি পে করতে হবে আর কি, মানে আমার টাকাটা ডিভ্যালু হবে। এক্স্যাক্টলি, জি। এইটাই বলছি শায়রি, যে ব্যাংক আপনাকে বলছে ভাই 3 মাস পরে যদি আপনি ডলার কিনেন, টাকা কিন্তু ডিভ্যালিউ করবে, কিন্তু ডিসকাউন্টে কিন্তু টাকাটা হিয়ার ডিভ্যালিউ করবে কিন্তু। তখন আমি রেটটা বার করার জন্য কি করি, আজকে রেটের সাথে ডিসকাউন্টটাকে যোগ করি। যোগ করে। জি। জি। এখন ক্লিয়ার? জি স্যার। সো ডিসকাউন্ট কথাটা অনেক সময় আমাদের কনফিউজ করে ফেলি, এবার বলি যে স্যার ডিসকাউন্ট বিয়োগ করবো। না না না, এটা ওই ডিসকাউন্ট না কিন্তু, এটা হচ্ছে যে কারেন্সি ডিভ্যালুয়েশন ডিসকাউন্ট। ক্লিয়ার? জি। একইভাবে যদি ব্যাংক বলে যে না টাকাটা উইল এপ্রিসিয়েট, তখন সে কি বলবে, টাকা ইজ একটা প্রিমিয়াম, তখন বলবে। কারেক্ট, মানে টাকাটা এপ্রিসিয়েট করবে, তাহলে এপ্রিসিয়েট করলে আমরা আজকের রেট থেকে বিয়োগ করি। ক্লিয়ার অর নট ক্লিয়ার নাও? ক্লিয়ার। সো ফরওয়ার্ড রেট যখন কোট হবে, যদি ব্যাংক বলে এটা ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্ট আমি যোগ করব, আর যদি বলে ইটস এট প্রিমিয়াম, তাহলে আমি এটাকে বিয়োগ করব। ক্লিয়ার অর নট ক্লিয়ার? ওকে, জি স্যার, ক্লিয়ার স্যার। ভেরি গুড। এখন আমরা যেটা করব, যে আমরা দুটো থিওরি ডিসকাস করব, দুটো থিওরি ডিসকাস করে ক্লাসটা আমরা আজকে শেষ করব।
থিওরির মধ্যে ভেরি ইম্পর্টেন্ট থিওরি অলসো, একটা হচ্ছে ইন্টারেস্ট রেট প্যারিটি থিওরি, আর একটা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি। আমরা এই দুটো থিওরিকে আমরা ডিসকাস করবো এখন। সো হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট প্যারিটি থিওরি, আমরা একটু ডিসকাস করবো প্রথমে। ধরেন আজকের রেট হচ্ছে 120 টাকা টু দ্য ডলার, এত টাকা ইজ ইকুয়াল টু $1 আজকের রেট। দিস ইজ দ্য ডাইরেক্ট কোড, তাই না এভরিবডি? 120 টাকা ইজ ইকুয়াল টু $1, এটা ইনডাইরেক্ট কোড নাকি ডাইরেক্ট কোড? ডাইরেক্ট করছে। ডাইরেক্ট কোড, কারণ কত ডোমেস্টিক কারেন্সি ইজ ইকুয়াল টু 1 ফরেন কারেন্সি, ডাইরেক্ট কোড। সো আজকে হচ্ছে 120 টাকা হচ্ছে টাকা টু $1। এখন আমি একটা ফোরকাস্ট করতে চাই যে আগামী 1 বছর পরে টাকা টু ডলারটা কি হবে, এটা আমি একটা ফোরকাস্ট করতে চাই। ফোরকাস্টিং করার জন্য একটা টুল আমরা যেটা ইউজ করে থাকি, যেটাকে বলি ইন্টারেস্ট রেট প্যারিটি থিওরি। এই থিওরিতে যেটা বলছে যে আপনি যদি একটা ফোরকাস্ট করতে চান আগামী 1 বছর পরে, বা 3 মাস, 6 মাস, 9 মাস, ওটাও আবার দেখি একটু পরে দেখবো, টাকা টু ডলার কত হবে, এটা কিন্তু এই থিওরি ইউজ করে আমরা ফোরকাস্ট করতে পারবো। এই থিওরিতে বলছে টু ফোরকাস্ট দ্য রেট ফর আফটার 12 মান্থস is the spot rate today multiplied by 1 plus ID divided by 1 plus IF। মানে মানে হচ্ছে যে ID stands for domestic currency interest rate আর IF stands for foreign currency interest rate। Clear or not clear? এটা হলো ডিরেক্ট কোডের সময়, তাই না? তাহলে ডিরেক্ট কোডের সময় ডোমেস্টিকটা উপরে থাকবে। রাইট, রাইট। এবং আমাকে অঙ্কতে বললো যে বাংলাদেশের আজকে রেট হচ্ছে ইন্টারেস্ট রেট 12%, আর ইউএস এর ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। সেটা যদি হয়ে থাকে তাহলে আমি যদি আজকে 1 টাকা জমা করি, 12% যদি হয়, 1 টাকা 12 হবে 1 বছর পরে। এটা ঠিক আছে কিনা সবাই বলেন? জি। আর যদি 1 টাকা ফরেন কারেন্সি জমা করি, 1 বছর পরে হবে 1.05। তাহলে 1 বছর পরে ফোকাস রেট হচ্ছে আপনার দিস ইন্টু দিস ডিভাইডেড বাই 1.05 করলে এই টাকাটা আসে। ক্লিয়ার অর নট ক্লিয়ার? এবং যেটা পার্থ একটু আগে বললো, দিস ইজ বিকজ দিস ইজ আ ডাইরেক্ট কোড, এই কারণে ইন্টারেস্ট রেট অফ দ্য ডোমেস্টিক কারেন্সি ইজ আপ। যদি ইনডাইরেক্ট কোড হতো যে কত ফরেন কারেন্সি ইজ ইকুয়াল টু ওয়ান ডোমেস্টিক কারেন্সি, তাহলে উল্টো। বিকজ আমরা তো অলওয়েজ বলছি যে কারেন্সিতে অলওয়েজ আমরা বাঁ দিকে রাখি ভেরিয়েবল পার্টটা। সো ডাইরেক্ট কোডে বাঁ দিকে লোকাল কারেন্সি, ডান দিকে ডোমেস্টিক কারেন্সি। লোকাল কারেন্সির আগে আসে, তাই না? ডাইরেক্ট কোডে লোকাল কারেন্সির আগে আসে, এই কারণে এটা উপরে আছে। কিন্তু আর ফরেন কারেন্সিতে, সরি, ইনডাইরেক্ট করে ফরেন কারেন্সিটা আগে আসে, তাহলে ফরেন কারেন্সির উপরে আসবে। ক্লিয়ার? স্যার একটা জিনিস আমার প্রশ্ন ছিল যে এখানে যে ইন্টারেস্ট রেটটা, এটা কি আমাদের বোরোইং রেট না লেন্ডিং রেট? রাইট। এই প্রশ্নে সাহিলি একটু পরে আমরা যাব। আপাতত ধরেন এটা অ্যাভারেজ রেট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিড রেট, যেটা আমরা বলে থাকি যে বরোইং প্লাস লেন্ডিং দুটো মিলিয়ে মিড রেট বললাম, ঠিক আছে? আচ্ছা। সো এই পার্টটা কি সবাই ক্লিয়ার? এই ক্যালকুলেশন কি সবাই ক্লিয়ার, নাকি কারো বুঝতে অসুবিধা হয়েছে? ক্লিয়ার স্যার এটা। Clear? একটু বোঝার চেষ্টা করি তাহলে। দ্যাট কেস এই ক্ষেত্রে টাকা ইজ ডিভ্যালুইং এগেইনস্ট দি ডলার, ইয়েস অর নো? 1 বছরে জি, ডিভ্যালু Yes, করেছে স্যার। ডিভ্যালু করছে। কেন ডিভ্যালু করছে? ওয়াই? বিকজ কারণ ওর the interest, ইন্টারেস্ট রেটটা বেশি। yes, thank you Shamik, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইন্টারেস্ট রেট ইজ হায়ার কম্পেয়ার টু ইউএসএ ইন্টারেস্ট রেট। আজকে যদি বাংলাদেশের ইন্টারেস্ট রেট ইউএস ইন্টারেস্ট রেট থেকে কম থাকতো, তাহলে কারেন্সিটা কিন্তু আপনার অ্যাপ্রিসিয়েট করতো। সো হোয়াট দ্য থিওরি ইজ টেলিং আস ইজ ভেরি সিম্পল, দ্যাট the theory is telling me that I can forecast my interest rates, I can forecast my foreign currency rate by using the interest rate parity theory. The country having the higher interest rate will devalue against the country having the lower interest rate. Yes or no, guys?
এটাই তো থিওরি, নাকি? ইয়েস স্যার। এটাই থিওরি না? ভেরি সিম্পল। যে যে দেশের ইন্টারেস্ট রেট হায়ার হবে রিলেটিভলি, তার কারেন্সিটা ডিভ্যালিউ করবে আন্ডার দ্য ইন্টারেস্ট রেট প্যারিটি থিওরি। এই থিওরিটা আপনারা মেহরবানি করে মনে রাখবেন। আমি খুব সহজ ভাষা আপনাকে বলেছি, বইতে হয়তো অন্য কিছু আছে, আমি আপনাকে সহজ ভাষা বলে দিলাম যে যে কারেন্সিটা, যে যে কারেন্সির ইন্টারেস্ট রেটটা হায়ার, ওই কারেন্সিটা ডিভ্যালিউ করবে এগেনস্ট দ্য আদার কারেন্সি, ক্লিয়ার, আন্ডার দ্য ইন্টারেস্ট রেট প্যারিটি থিওরি। ওকে, ক্লিয়ার? এনি কোয়েশ্চেন্স অন দিস পার্ট? আচ্ছা, যদি এখানে 3 মাস পরে ফোরকাস্ট করতে চাইতাম 12% 5%-এ, তাহলে কিভাবে হতো এটা? 3 মাস পরে, এটা তো 12 মাস পরে করলাম আমি। যদি এটা 3 মাস পরে করতে হতো, কি ক্যালকুলেশন করতে হবে? তাহলে তিন রেটটাকে মাস 3 মাসে কনভার্ট করে নিতাম। হ্যাঁ, তো ইন্টারেস্ট রেটটাকে 12কে আমি 4 দিয়ে ডিভাইড করতাম, তাই না? জি জি। তাহলে 3 / 12 হুম। 4/12/3, তাহলে এটা কি 3 হতো? 1.03 হতো, তাই না? যে 3% যদি হয়, 1 মাস পরে হচ্ছে 1.03, আর এটা হতো 5/4, মানে 1.25, তাহলে 1.0125 হতো, ঠিক আছে? হুম। ক্লিয়ার এভরিবডি? ইয়েস অর নো? yes sir, okay sir. ওকে, লাস্ট থিওরি, পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি। এই থিওরি ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ ইন্টারেস্ট রেট প্যারিটি থিওরি। এখানে আই কে ইউজ করেছিলাম ফর ইন্টারেস্ট রেট, এখানে আই কে ইউজ করব ফর ইনফ্লেশন। সো ইনফ্লেশন। বাংলাদেশ, ইনফ্লেশন, রাইট। সো বাংলাদেশের ইনফ্লেশন যদি 12% হয়, ইউএস ইনফ্লেশন যদি 5% হয়, ওই একই থিওরিতে বাংলাদেশের কারেন্সি এগেন্স্ট দ্য ডলার উইল বি 128। সো দ্য টু থিওরিজ আর সেম, নো ডিফারেন্ট। একটা তো বলছে দ্য কান্ট্রি হ্যাভিং দ্য হাই ইন্টারেস্ট রেট, সরি, হায়ার ইন্টারেস্ট উইল ডিভ্যালিউ, একটা বলছে দ্য কান্ট্রি হ্যাভিং দ্য হায়ার ইনফ্লেশন উইল ডিভ্যালিউ। ক্লিয়ার? উল্টো হয়ে যাবে আর কি। হুম। উল্টা না, সেম তো স্যালি তো। ও, উল্টা বললেন কেন আপনি? ও, আমি যেটা বললাম জি যে জি পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরিতে আমাদের এর আগে যে আই বলেছিলাম, এটা ছিল ইন্টারেস্ট, রাইট সাইলি? জি জি। এখন হবে ইনফ্লেশন, আচ্ছা। আই স্ট্যান্ডস ফর ইনফ্লেশন। ও, তাহলে বাংলাদেশের ইনফ্লেশন যদি বেশি হয়, তাহলে বাংলাদেশের কারেন্সি ডিভ্যালু করবে একইভাবে। ক্লিয়ার? জি। আচ্ছা আচ্ছা। একটা ক্লিয়ার ফ্রম দি কে? কন্টেক্সট অফ ইন্টারেস্ট রেট আর একটা হচ্ছে ফ্রম কন্টেক্সট অফ ইনফ্লেশন। ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, জি। স্যার স্যার এই এক্সেল শিটটা একটু পাঠিয়ে দিন স্যার আমাদের। ওকে, শিওর। মনে হয় পাঠিয়েছেন নাকি? না না, এখন যেটা দেখতেছি স্যার, এটা পাঠিয়েছেন মনে এটা হয় না কোনো স্যার। না, আচ্ছা পাঠিয়ে দেবো, সমস্যা নেই। এটা একটু পাঠিয়ে দিন স্যার। ওকে, ঠিক আছে, ফাইন। তাহলে আমরা আজকে তাহলে এখানেই শেষ করলাম। স্যার আমাদের স্যার আমার ঈদের একটা আগে তো কোশ্চেন মানে ছিল যে ক্লাস হচ্ছে ইন্টারেস্ট না। রেট হেজিং এ। বলেন। সেখানে স্যার যে ফিউচারে একটা জিনিস বলা আছে যে কন্ট্রাক্ট সাইজটা হচ্ছে সবসময় 5 লাখ দিয়ে ভাগ, মানে ওটা অ্যাভেলেবল হচ্ছে 5 লাখের জন্য। এখন কোনো কোশ্চেনে যদি সেল আমার ইনভেস্টমেন্ট সাইজ বা বোরিং সাইজটা বলা থাকে কিন্তু কন্ট্রাক্ট সাইজটা বলা না থাকে, তখন কি আমরা 5 লাখ দিয়ে ভাগ করে নিব যদি কোনো কন্ট্রাক্ট অঙ্কতে, নাম্বার অফ কন্ট্রাক্ট বের করার জন্য? রাইট, আপনি বলছি কোনো অঙ্কতে অর্ডার সাইজ বলার নাই, তাই তো? জি জি জি। আপনি তখন রেজিউম করেন একটা, যে আমি ধরে নিচ্ছি যে 5 লাখ হচ্ছে কন্ট্রাক্ট সাইজ, রেজিউম করুন একটা। উম, এটাই কারণ স্যার, যেহেতু ওখানে হ্যাঁ, বইতে বলা আছে যে এটা অ্যাটলিস্ট 5 লাখ হয় আর কি সাইজটা। অ্যাটলিস্ট না, সচরাচর 5 লাখটাই হয় আপনার কন্ট্রাক্ট সাইজ আর কি, ইন মোস্ট ফিউচার মার্কেটস আর কি। হ্যাঁ, জি সো জি যদি কিছু বলার না থাকে, আপনাকে একটা এক্সাম্পশন করতে হবে, কারণ আমরা তো জানি যে যখনই ফিউচার মার্কেট যাই বা অপশন জি মার্কেটে যাই, ওখানে জি কন্ট্রাক্ট সাইজ ছাড়া কোনো ডিল করা যায় না, ঠিক আছে জি না? জি জি। আমাদের একবার আপ- পরীক্ষা আর সম্ভবত মনে পড়ে একটা এবার অঙ্ক আসছিল, তখন ভুল করছিলাম আর কি, বলছে যে নাই সাইজ কাজে অঙ্ক করা যাবে না। না, 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 এটা ঠিক না আসলে। জি আপনার জি একটা অর্ডার সাইজ লাগবে আপনার, ঠিক আছে? জি স্যার। হুম। ওকে, গুড। এনি আদার কোশ্চেন? আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো, যদি ধরেন কোনো একটা অঙ্কে যে ইউজুয়ালি আমাদের কন্ট্রাক্টের ডিউরেশন থাকে 3 মাস, হুম, সেই জন্য আমরা বেশিরভাগই আমরা ইন্টারেস্ট গুলোর ইম্প্যাক্ট 3 মাসে বের করি বা 6 মাস হলে 6 মাসে। কিন্তু যদি কোনটা 1 সপ্তাহের জন্য বলে, তখন কি আমরা সে, যদিও সেই ইনস্ট্রুমেন্ট গুলো 3 মাসের জন্য অ্যাভেলেবেল,
তখন কি 3 মাসের জন্য করব না 7 দিনের জন্য করব? না, আপনি কি বড়োইং কথাটা বলছেন যে বড়োইংটা 1 সপ্তাহের জন্য করবেন আপনি, সেটা বলছেন? না কারণ স্যার, আমরা বড়, তো, না 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 সাইরি, জি আমরা যে কন্ট্রাক্টকে ভেরিয়েশন করি, অ্যাডজাস্ট যেটা করি, সেটা জি কেন করি? কেন করি আমরা বলেন তো একটু, কেন? কন্ট্রাক্টে অ্যাডজাস্ট করি যেহেতু আমার ইয়েটা মানে 3 মাসের ইনস্ট্রুমেন্ট গুলো 3 মাসের জন্য অ্যাভেলেবেল, সেই রাইট, জন্য আমরা। ফিউচার মার্কেট ইজ ফর 3 মান্থস ইন জি জেনারেল, জি বাট জি এর বেশিও হতে পারে। বাট আমরা যতগুলো অঙ্ক করেছি সবগুলো 3 মাসের ফিউচার মার্কেট, রাইট? জি 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 ওকে, বাট আমরা অনেক সময় অ্যাডজাস্ট করি। কখন করি? কখন করি আমরা? যখন বুঝলাম না। আপনার borrowing পিরিয়ডটা ইজ মোর দেন 3 মান্থস অর লেস দেন 3 মান্থস, ক্লিয়ার? জি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আপনার borrowing যদি 3 মাসের হয়ে থাকে, ফিউচার হুম। মার্কেট যদি 3 মাসের হয়ে থাকে, আমাকে কি কোনো কন্ট্রাক্ট অ্যাডজাস্ট করতে হবে? হবে? তাই না স্যার, না স্যার। হবে না। হুম। যদি ফিউচার মার্কেট 3 মাসের, কন্ট্রাক্ট সরি borrowing হচ্ছে 6 মাসের, তাহলে কি অ্যাডজাস্ট করতে হবে? হ্যাঁ, করবো স্যার। 6/3, কারেক্ট? জি 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 যদি borrowing 1 মাসের হয়, জি আপনি কন্ট্রাক্ট অ্যাডজাস্ট করবেন? অবশ্যই করবেন। 1/3 তখন, জি 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 ঠিক আছে স্যার। ক্লিয়ার? জি স্যার, 1/3 না, আমাদের বইতে একটা অঙ্ক আছে ওয়ার্ড এক্সাম্পল, এখানে দেখলাম স্যার এই মানে 7 দিনের জন্য ছিল বোরিংটা, কিন্তু ওরা যখন ভ্যালু ইয়ে করছে তখন 3 মাস দিয়ে করছে। না না না, এটা ঠিক না তো। আচ্ছা, আমাকে তাহলে তো স্যার ভুল। কন্ট্রাক্ট অ্যাডজাস্ট করতে হবে তো। জি জি জি। আমি 7 দিনের জন্য করবো, আমি 3 মাসের জন্য কেন করবো? আমি অর্ডার কম কিনবো তখন কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, জি, থ্যাংক ইউ। ওকে, জি থ্যাংক হ্যাঁ। ইউ। এনি আদার কোয়েশ্চেন এনিবডি? আমাদের তো ঈদের আগে আর কোনো ক্লাস হচ্ছে না, ঈদের পরে ক্লাস হচ্ছে ফিজিক্যালি, আমি নাকি স্যার? জানি না অবশ্য ফ্রাইডে কি ক্লাস দেবে কি দেবে না, ওটা আমি হালিম সাহেবের সাথে আলাপ করে নেব। যদি ক্লাস দেয় ফ্রাইডেতে, আপনার কি ক্লাস করবেন ফ্রাইডেতে? স্যার আমি পারবো না স্যার, আমি গ্রামে যাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্কিপ করবো দ্যাট কেস, ঠিক আছে? আমি মনে হয় স্যার এড়িয়ে যাই, যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, সবাই তো মনে হয় কম বেশি স্যার মানে হ্যাঁ, ভিলেজে আই বা এগ্রি উইথ ইউ, সবাই ট্রাভেল করবে, হ্যাঁ। আই এগ্রি অলসো, ট্রাভেল করবে সবাই স্যার। ট্রাভেল করবে তো ফ্রাইডেতে, আমি শিওর অনেকে ট্রাভেল করবে, কারণ থার্সডে তো খোলা, ফ্রাইডেতে ট্রাভেল করবে, তো জি, হয়তো অনেকে ক্লাস করতে পারবে না। ফাইন, পারবেন না স্কিপ স্যার, করবো, পারবেন সমস্যা না। নেই, স্কিপ করবো, সমস্যা নেই, স্কিপ, ওকে? জি, জি স্কিপ ঠিক আছে করে স্যার, বেটার স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার, ইউ। ঈদ মোবারক স্যার। জি, ঈদ ওকে, মোবারক স্যার। ঈদ ঈদ মোবারক মোবারক, স্যার, ঈদ সবাইকে ঈদ মোবারক স্যার। মোবারক, ভালো থাকেন, সুস্থ থাকেন, জি, আর সেফলি ট্রাভেল করেন, ইনশাআল্লাহ ঈদের পরে আমাদের কথা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ।